আমি কি লাইভে চলে আসছি? হোপফুলি। ওকে, আসসালামু আলাইকুম। লাইভ কি শুরু হয়েছে? এখন লাইভে আছে। ওকে, ফাইন। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার স্টুডেন্টরা। আজকে ইনশাল্লাহ আমরা শুরু করব বোটানির 5 নাম্বার অধ্যায় শৈবাল ছত্রাক। এই যে অধ্যায়টা, এটা শর্টের বাইরের চ্যাপ্টার, বাট তোমরা যেহেতু এইচএসসি 26 ব্যাচ, তোমাদের পুরো বই আছে এবং তোমাদের পুরো বই ধরে আমরা আগাচ্ছি। ওই বইয়ের হিসেবে শৈবাল ছত্রাক অধ্যায়টা আছে, ওদের 5-এ আছে। তো আজকে ইনশাল্লাহ ওইটা পড়া শুরু করব। তবে আজকে ক্লাসটা আমি মূলত শৈবাল ছত্রাকের স্টার্টিং পার্ট, একদম বেসিক পার্টটুকু নিয়ে পড়বো। এবং তখন দেখবা ইনশাল্লাহ চ্যাপ্টারে যখন বেসিক বিল্ড আপ খুব ভালো হয়, ওই চ্যাপ্টারটা আমরা খুব ভালো করে পড়তে পারি। এটা হয় একটা চ্যাপ্টার সম্পর্কে যখন আইডিয়া হয়, ভাই এই গেমিটোফাইট মানে কি, স্পোরোফাইট মানে কি, এই যে ভাই এখানে লেখা আছে এইটা ওইটা ওইটা, এটা বেন্থিক, এই সেই, এগুলো মানে কি, যখন তুমি এগুলো ক্লিয়ার হবে, স্পোরাঞ্জিয়াম মানে কি, এই অনেকগুলো কঠিন কঠিন শব্দ, যখন তুমি এই শব্দগুলো একদম ক্লিয়ার হয়ে যাবা, ভাই এটা মানে হচ্ছে এইটা, এটার মানে হলো এইটা পাথরের গায়ে, এইটা স্পোরাঞ্জিয়াম মানে একটা থলি, থলি থেকে স্পোর বের হয়, এই জিনিসগুলো যখন ক্লিয়ার হবা, তখন দেখবা এই পুরো অধ্যায়, শুধু এই অধ্যায় না, অধ্যায় পরে যেটা আছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা, এইটাও তোমার ইনশাল্লাহ একদম ইজি হয়ে যাবে। বুঝতে পারছো? সো চ্যাপ্টারটা ইজি করার জন্য, চ্যাপ্টারটা যেন তুমি খুব ভালো করে পড়তে পারো, ভাই এই চ্যাপ্টারে অনেক এমসিকিউ, অনেক। এখন এত এমসিকিউ তোমার এইচএসসি লেভেলে লাগবে না, এটা সত্য। এডমিশনে গিয়ে ভাই এই চ্যাপ্টার নিয়ে পোলাপান যেই পরিমাণ প্যারা খায়, কেন? কারণ এই চ্যাপ্টার তো শর্টে নাই, প্রথমত পড়ে নাই, এডমিশনে গিয়ে এত কিছু পড়তে গিয়ে বিশাল প্যারা খায়। তো এটা কিন্তু মোটেই ছোট চ্যাপ্টার না, বিশ্বাস করো এটা বেশ ভালো একটা বড় চ্যাপ্টার। কিন্তু ইনশাল্লাহ আমি তোমার আজকে বেসিক বিল্ড আমরা রেডি করবো ইনশাল্লাহ। তুমি যখন আমার এই সাথে এই 6টা ক্লাস শেষ করবা, হয়তো 8টা ক্লাস বেশি লাগলে 7টা লাগুক, কিন্তু ইনশাল্লাহ তুমি দেখবা ভাই এই অধ্যায়ে তুমি বাংলাদেশে বেস্ট ইনশাল্লাহ। ওকে, আমি তোমাকে একদম সহজভাবে ইনশাল্লাহ পড়াবো, একদম গুছাই দেবো ইনশাল্লাহ। তুমি যদি এগুলাই পড়তে পারো, আমি যেগুলো বোর্ডে লিখবো ভাই, তুমি যদি শুধুমাত্র এগুলোও পড়তে পারো, ইনশাল্লাহ তুমি বেশ ভালো করবা। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। মানে ক্লাস নেওয়ার আগ পর্যন্ত কি হয় জানো, ক্লাস নেওয়ার আগ পর্যন্ত রোজা রেখে একটু টায়ার্ডনেস কাজ করে, মানে মনে হয় যেন ইস রে আজকে ক্লাস না হইতো কি ভালো হইতো, আজকে একটু রেস্ট নিতাম, ঘুমাইতাম, একটু আড্ডা দিতাম, রেস্ট মানে একটু কাজ, মানে নিজে পড়াশোনা করতাম। কিন্তু যখনই ক্লাস নেওয়ার জন্য একবার স্টুডিও চলে আসি, এবং স্টুডিও যখন দাঁড়াই আলহামদুলিল্লাহ তোমাদের সামনে, তোমরা এতজন মানুষ লাইভে দেখতেছো, এতজন মানুষ ক্লাস করতেছে, ওই একটা মোটিভেশন কাজ করে, তখন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে কাজ করে, হ্যাঁ, অ্যাড্রেনালিন রাশ হয়, তখন ভালো লাগে। তো আমার এখন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, এবং আমি বিশ্বাস করি তোমরাও বেশ ভালো এনার্জেটিক অবস্থায় আসো। ইনশাল্লাহ আজকে আমরা এই অধ্যায়টা শুরু করবো শৈবাল ছত্রাক। আমি নিজেও মানুষটা বেশি ফর্সা না, কালো, আমার কালো বলতে শ্যামলা, আমার পাঞ্জাবি কালো, বোর্ড কালো, সব মিলিয়ে মনে একদম অন্ধকার মনে হচ্ছে সবকিছু, কিন্তু ইনশাল্লাহ সমস্যা হবে না, আমরা লেখার উজ্জ্বলতায়, লেখার আলোকে আমরা তোমাদেরকে ইনশাল্লাহ উদ্ভাসিত করবো। ওকে, চলেন ভাইজান শুরু করি তাইলে। আচ্ছা, তো ভাইয়া আমাদের এই চ্যাপ্টারটা, যারা চ্যাপ্টার কোনো নাম্বার জানো না ভাই, এরা কত নাম্বার চ্যাপ্টার, তাদেরকে বলে রাখি, এটা চ্যাপ্টার 5, বোটানির 5 নাম্বার অধ্যায়, অনুজীবের পরের অধ্যায়টাই। তাহলে এটা হচ্ছে আমাদের বোটানির 5 নাম্বার অধ্যায়, বুঝা গেছে? বোটানির চ্যাপ্টার 5, বোটানির 5 নাম্বার অধ্যায়। এই যে বোটানির অধ্যায়গুলো ভাইয়া, 4 নাম্বার অধ্যায়ে আমরা অনুজীব পড়েছি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, তাই না? পরজীবী ম্যালেরিয়া, ভাইরাস তো ভাইরাসই, এটা একটা মতবাদ। ব্যাকটেরিয়া তো একটা আদি কোষ, এটাও খারাপ। এরপরে অধ্যায় 5, তাই না? তাহলে আমরা আগে চ্যাপ্টারটা ডিস্ট্রিবিউশন করবো, চ্যাপ্টারটা আসলে কিভাবে থাকে। অধ্যায় 5 যেটা আছে ভাইয়া, এই অধ্যায় 5 হচ্ছে আমাদের শৈবাল ছত্রাক। তাহলে অধ্যায় 5 হচ্ছে শৈবাল এবং ছত্রাক। এই শৈবাল ছত্রাক অধ্যায় 5-এ কেন দিছে? কারণ তোমাদের বইটা এমন ভাবে সাজানো হয়েছে যেন তুমি যত সামনে যাবা তুমি উন্নত হবা। তুমি যখন ক্লাস 4-এ ছিলা, তুমি পড়াশোনা একটু কম পারতা ক্লাস 5-এর তুলনায়। ক্লাস 5 থেকে যখন 6-এ গেছো, তখন আর একটু ভালো শিখছো। 7, 8 ক্রস করে তুমি 9, 10 ক্রস, যত ধাপ তুমি ক্রস করেছো তত জটিল অবস্থায় গেছো, রাইট? তত উন্নত হয়েছে তুমি। তুমি এখন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড পার্সন। তুমি এখন, তোমার ব্রেন এখন অনেক উন্নত, তোমার ব্রেন এখন অনেক পাওয়ারফুল, কারণ তুমি এখন অনেক হাই লেভেলে পড়াশোনা করছো, এইচএসসি লেভেলের, উচ্চ মাধ্যমিক লেভেলে বায়োলজি পড়তেছো, তাই না? এরপরে যদি ইনশাল্লাহ আল্লাহ চায়, তো তোমরা কেউ ইনশাল্লাহ এই লাইনে থাকো, বায়োলজি লাইনে থাকো, তাহলে ইনশাল্লাহ আরো ডিটেলসে পড়বা, আরো উচ্চতর শ্রেণী যাবা।
অনেকে আছে এই লাইনকে ত্যাগ করে সে চলে যাবে অন্য সেক্টরে, তখন সে এই লাইনটাকে আলবিদা করে দিবে। তার মানে একটা স্টুডেন্টের এইচএসসি সায়েন্সে তার হাইয়েস্ট লেভেলে তোমরা আসো। একইভাবে অধ্যায় 5-এর পরে যে অধ্যায় 6 একটু উন্নত, রাইট? তাহলে অধ্যায় 6 যেটা ভাইয়া, সেটা হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা। ব্রায়োফাইটা আমি পড়াবো ইনশাল্লাহ, 6 যদি আমি পড়াবো। আজকে তো অধ্যায় 5 শুরু করতেছি, তো ভেরি ইজি। তাহলে ব্রায়োফাইটা টেরিডোফাইটা অধ্যায় 5-এর তুলনায়, অধ্যায় 5-এর কম্পারিজনে অধ্যায় 5-এর তুলনায় একটু উন্নত, ঠিক আছে? ব্রায়োফাইটার পরে, ব্রায়োফাইটা টেরিডোফাইটার পরে অধ্যায় 7, এইটা হচ্ছে ভাই এদের সবার তুলনায় বেশি উন্নত। তার মধ্যে প্রথমে আছে নগ্নবীজী উদ্ভিদ, আর লাস্টে আছে আবৃতবীজী উদ্ভিদ, তোমাদেরকে পড়ানো হয়েছে। তাহলে ভাইয়া বলো তো, উদ্ভিদ কুলের মধ্যে সবচেয়ে বেশি উন্নত কোনটা? এই যতগুলো 3টা চ্যাপ্টারের নাম বললাম, 3টা চ্যাপ্টারের মধ্যে মোট মিলে 6টা মূল টপিক, আরো টপিক আছে ভিতরে, খুচরা খাচরা টপিক, কিন্তু এই যে 6টা টপিক লিখলাম এদের মধ্যে ভাইয়া শৈবাল ছত্রাক এর তুলনায় ব্রায়োফাইটা একটু উন্নত, ব্রায়োফাইটার তুলনায় টেরিডোফাইটা আরেকটু উন্নত, টেরিডোফাইটার তুলনায় নগ্নবীজী উদ্ভিদ আরেকটু উন্নত, নগ্নবীজীর তুলনায় আবৃতবীজী উদ্ভিদ সবচেয়ে বেশি উন্নত। তাহলে আমাদের সবচেয়ে বেশি উন্নত উদ্ভিদ হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। এখন ভাইয়া একটা উদ্ভিদ কি উন্নত নাকি অনুন্নত, এইটা আমরা আসলে কিভাবে সেপারেট করি? এইটা সেপারেট করতে পারলে ইনশাল্লাহ আজকে ক্লাস আলহামদুলিল্লাহ ডান। ভাইয়া খেয়াল করো, একটা উদ্ভিদ উন্নত নাকি অনুন্নত কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করে, কয়েকটা বিষয়, যে এটার উপর মাথায় রেখে আমি বলবো এটা উন্নত। বাংলাদেশের সমৃদ্ধি কি পরিমাণ অবস্থায় আছে, কি অবস্থায় আছে, বাংলাদেশ কি সমৃদ্ধির উপরে আছে নাকি মাঝামাঝি নাকি নিচে, এটা কিন্তু ডিপেন্ড করে মানুষের মাথা পিছু আয়, জিডিপি, এগুলোর উপরে, তাই না? রেট বাড়ে। এক্স্যাক্টলি এখানে উদ্ভিদ উন্নত হওয়ার পিছনে কিছু ফ্যাক্টর আছে। নাম্বার ওয়ান ফ্যাক্টর, এটা অনেকে বলে না, নাম্বার ওয়ান সেটা হচ্ছে ভাস্কুলার সিস্টেম, পরিবহন তন্ত্র। ভাই পরিবহন তন্ত্র কি? এই অধ্যায় 8 কিন্তু আমি নিজে পড়াইছি। ভাস্কুলার সিস্টেম মানে জাইলেম ফ্লোয়েম, গাছের মধ্যে পানি পরিবহন হয়, খাদ্য পরিবহন হয়। এই যে পরিবহনের সাথে বিভিন্ন রকমের কোষ, বিভিন্ন রকমের টিস্যু জড়িত, এটাকে বলে ভাস্কুলার সিস্টেম। বুঝা গেছে? তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, খুবই ইজি। শৈবাল, ছত্রাক এবং ব্রায়োফাইটা, শৈবাল, ছত্রাক এবং ব্রায়োফাইটা, এই 3জনের মধ্যেই অবস্থা খুবই করুণ। এদের কোনো নির্দিষ্ট ভাস্কুলার বান্ডেল নাই, নির্দিষ্টভাবে জাইলেম ফ্লোয়েম নাই, এই জন্য ভাই এদেরকে বলে অভাস্কুলার। এরা প্রত্যেকটা কোষ সিঙ্গেল ভাবে ডিল করে, এমন না যে নিচে দিয়ে পানি ঢুকলো পুরো গাছে ছড়াই পড়বে, এমন হয় না। প্রত্যেকটা কোষ ইন্ডিভিজুয়ালি সে পানি নিয়ে ডিল করে। তার প্রত্যেকটা কোষ, তার পানি লাগবে ওকে নিলাম, পানি লাগবে না ছেড়ে দিলাম। এমন না যে আমার পানি লাগবে না তো কি হয়েছে, আমার পাশের কোষের লাগবে ওরা একটু পাঠাই, আমার ওই কোষের পানি লাগবে না সমস্যা হবে গাছের উপরে পাঠাই, এগুলো হয় না। এরা অভাস্কুলার, কোনো ভাস্কুলার সিস্টেম নাই, ঠিক আছে? ওকে, অভাস্কুলার, মানে না। বায়োলজিতে একটা শব্দ, এগুলো খুবই কমন জিনিস। বায়োলজিতে ভাই ও মানে বা এ মানে হচ্ছে নাই, নাই কি নাই, ভাস্কুলার নাই। ভাস্কুলার মানে কি? ভাস্কুলার মানে পরিবহন তন্ত্র। এই যে একটু আগে প্রথম ধরে বক করলাম, জাইলেম ফ্লোয়েম, এগুলো আসলে ভাই নাই। এটা প্রত্যেকটা কোষ ইন্ডিভিজুয়াল, একদম ইন্ডিভিজুয়ালি কাজ করে, ঠিক আছে? প্রত্যেকটা কোষ একদম ইন্ডিভিজুয়ালি কাজ করে। ভাই আমি একটা কোষ, আমার পানি লাগবে, ওকে আমি নিয়ে নিলাম। ভাই আমার পানি লাগবে না, ভাই আমি ওরা দিব না, দূর ফালাই দিলাম, এরকম। আর নর্মালি গাছের কি হয়, এক মূল দিয়ে পানি উঠে একদম পাতা পর্যন্ত চলে যায়, রাইট? তো এই বড় বড় গাছগুলোতে কি সুন্দর ভাস্কুলার সিস্টেম আছে, কি সুন্দর পরিবহন তন্ত্র আছে। ওদের এরকম না, ইন্ডিভিজুয়াল, সেপারেট, হিংসুটে, একাকিত্ব জীবন, বুঝছো? ওই কি বলে না, তোমার মনে মানুষের সাথে কম মিশে, একজন হচ্ছে মানুষের সাথে খুব বেশি মিশে, একদম ভাই একা একা। এরপরে টেরিডোফাইটা, নগ্নবীজী, আবৃতবীজী, তোমাদেরকে পার্থক্য এর আগে পড়াইছি, তারপরে বলে রাখি। এই তিনজন হচ্ছে মূলত ভাস্কুলার, এই 3জন হচ্ছে মূলত ভাস্কুলার। তার মধ্যেও অনেক অনেক হিসেব নিকেশ আছে, এদের মধ্যে অনেক কোয়ালিটি পার্থক্য আছে, জাইলেম ফ্লোয়েমের মধ্যে অনেকগুলো ভাগ আছে। সব কিছু মিলে আবৃতবীজী হচ্ছে একদম পারফেক্ট, হয় না? মায়ের 4টা বাচ্চা, কিন্তু একটা বাচ্চা একদম পারফেক্ট, ভদ্র, নম্র, একদম শিষ্টাচার সম্পন্ন, পড়াশোনায় ভালো, তার শিষ্টাচার ভালো, কথাবার্তা ভালো। আবৃতবীজী এরকম টাইপের সব ভালো ভাই। এর যে পানি পরিবহন, খনিজ লবণ পরিবহন, খাদ্য পরিবহন, সবগুলা হাই ক্লাস। এই জন্য ভাই আমরা এদেরকে সবচেয়ে উন্নত উদ্ভিদ বলি। আর এগুলোর মধ্যে ঝামেলা আছে, গ্যাপ আছে, এগুলো আমরা আজকে টপিক না, এগুলো পড়াবো না।
আমরা আজকে এই টপিকে থাকি ইনশাল্লাহ। এই যে শৈবাল ছত্রাকের মধ্যে একটা পার্থক্য বুঝে গেছো। এখন আসি ভাই, কিছু উদ্ভিদের মধ্যে ফুল হয়, বুঝছো? উদ্ভিদের মধ্যে ফুল হয়, ফুল থেকে ফল হয়, এরকম অনেক কাহিনী। যাদের মধ্যে ফুল হয় এদেরকে বলে ফেনোরোগেন্স। যাদের মধ্যে ফুল হয় এদেরকে বলে ফেনোরোগেন্স। এই যে আমার অধ্যায়ের সাথে যারা আছে ভাইয়া, ওরা হচ্ছে ফেনোরোগেন্স, ওদের মধ্যে ফুল হয়। কিন্তু আমার এই দুইটা অধ্যায়ের অবস্থা খুবই খারাপ ভাই, এদের মধ্যে ফুল হয় না। যাদের মধ্যে ফুল হয় না, যাদের মধ্যে ফুল হয় না, যাদের কোনো ফুলের কোনো কাহিনী নাই, যাদের মধ্যে ফুল হয় না, খেয়াল করো ভাইয়া, যাদের মধ্যে ফুল হয় না এদেরকে আমরা বলি ক্রিপ্টোগ্যামস। এখন তুমি ক্রিপ্টোগ্যামস কথাটা আগে লিখো, ক্রিপ্টোগ্যামস, তারপরে আমি বলতেছি। খেয়াল করো ভাই, কিভাবে মনে রাখবা জানো? তুমি মনে রাখবা ভাইয়া, এই কি অবস্থা, গাছের মধ্যে ফুল হবে না, এত কিপটা বুঝি মানুষ হয়, সরি এত কিপটা বুঝি গাছ হয়? হ্যাঁ ভাই, এ বেশি কিপটা। কিপটা, ফুল হয় না, ফুল দেয় না, ক্রিপ্টোগ্যামস। মনে রাখাটা ইজি, একদম ইজি। তাহলে ফুল হয় না যাদের, এটাকে বলে ক্রিপ্টোগ্যামস। এখন অধ্যায় 5 এবং 6 ভাই, দুইজনেরই ফুল হয় না, বুঝলাম, দুজনের ক্রিপ্টোগ্যামস বললেন, এটা তো হইল না ভাই। আপনি তো একটু আগে মাত্র বললেন যে 5-এর চেয়ে 6 উন্নত। একটু তো ইজ্জত দেন। হ্যাঁ, ইজ্জত দিই। এদেরকে বলে হায়ার ক্রিপ্টোগ্যামস, একটু উঁচু লেভেলের ক্রিপ্টা। আর এটা হচ্ছে লোয়ার, যেহেতু 5 নম্বর অধ্যায়, এটা হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামস। আমাদের আজকে শৈবাল ছত্রাক যে টপিকটা আমরা পড়তেছি ভাইয়া, এই শৈবাল এবং ছত্রাক তারা হচ্ছে মূলত লোয়ার ক্রিপ্টোগ্যামস, একটু লোয়ার শ্রেণীর, অবস্থা বেশি খারাপ। লোয়ার ক্রিপ্টোগ্যামস, ক্রিপ্টোগ্যামস মানে কি? যারা আসলে কোনো ফুল দেয় না, তাদেরকে আমরা বলি ক্রিপ্টোগ্যামস। তো এরা হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামস, ঠিক আছে? আচ্ছা, এখন ভাইয়া এদের অবস্থা এত করুণ কেন ভাই? কি কি বৈশিষ্ট্য আছে এদের করুণের জন্য দায়ী? এক নাম্বার হলো ভাই, একটা গাছ তুমি দেখলে, এটা গাছের কি সুন্দর ভাই, আমি একটা গাছ আঁকি, ধরো যদি আমি এত ভালো ছবি আঁকতে পারি না, তারপর আমার গাছ আঁকতে মাঝে মধ্যে খারাপ লাগে না ইনশাল্লাহ। ধরো এটা একটা গাছ, এই গাছের মধ্যে কি সুন্দর করে দেখো, আমি যে সুন্দর না হইলো গাছের মধ্যে আল্লাহ তাআলা কি সুন্দর করে যে পাতা, এরপরে কাণ্ড, এরপরে তোমার কি সুন্দর করে একটা মূল থাকে গাছের মধ্যে, রাইট? এরকম একটা বড় প্রধান মূল, তারপরে আরো কিছু শাখা প্রশাখা, হ্যান ত্যান অনেক কিছু থাকে, রাইট? অনেক কিছু থাকে। এই যে এখানে তোমাকে বুঝতে হবে ভাইয়া, অনেক কিছু আছে। এটা হচ্ছে মূল, আমরা ভাগ করি যে এটা হচ্ছে ভাই মূল, এটা হচ্ছে ভাইজান কাণ্ড, এরপর হচ্ছে ভাই এখানে পাতা, এরকম গাছের মধ্যে অনেক কিছু আছে। কিন্তু এই অধ্যায়ের অবস্থা এতটাই খারাপ, এদেরকে তুমি মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারবা না। তাহলে শৈবাল ছত্রাক অধ্যায় অবস্থা কেন খারাপ, বুঝছো তো? এদেরকে তুমি কোনটা গাছের মূল, কোনটা গাছের কাণ্ড, কোনটা গাছের পাতা কিছুই বুঝবা না। আমি উদাহরণ দিলেই বুঝতে পারবা ভাই। তার মানে বললাম মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। এখন তোমার উদাহরণটা দেই, খেয়াল করো, চিন্তা করো ভাইয়া। তোমরা দেখবা পুরাতন কিছু বিল্ডিং আছে, এই বিল্ডিং এর গায়ে দেখবা কেমন সবুজ সবুজ স্যাঁতস্যাঁতে হয়ে আছে, ওইটাই ভাই শৈবাল। এখন তুমি আমার বলো, ওখানে কি কোনো মূল আছে না কাণ্ড আছে না পাতা আছে? কিছুই নেই। তুমি দেখবা পানির মধ্যে, পুকুর, হ্যাঁ পুকুরের মধ্যে অনেকদিন মানুষজন যায় না, কেমন যেন উপরে একটা সবুজ সবুজ একটা হালকা শ্যাওলার মতো পড়ে আছে, এটাই শৈবাল। এখন ভাই ওটার মধ্যে কি কোনো মূল আছে না কাণ্ড আছে না পাতা আছে? কিছুই নেই। তুমি বুঝতে পারবে না কি ভাই কোনটা মূল কোনটা কাণ্ড, পুরো একরকম শ্যাওলা তো শ্যাওলাই। এইটাই হচ্ছে শৈবাল, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এদেরকে মূল কাণ্ড পাতায় কোনোভাবে ভাগ করা যায় না। যাদেরকে এরকম মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, একদম অবস্থা খারাপ, কিছুই না। ওদেরকে তুমি দেখে যাচ্ছ বলো কি রে ভাই শ্যাওলা তো শ্যাওলাই, এদেরকে বলে থ্যালোফাইটস। কি বলে? থ্যালোফাইটস। আচ্ছা, আমি তো তোমাদেরকে ওই কমিউনিকেশনটাই করি নাই। তোমরা তো বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ তাই না? যদি আমি পুরোপুরি কালো অবস্থানে আছি, কিন্তু তোমরা বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা ভাই একটু আগে অ্যানসার করো। আগে ভাইকে অ্যানসার করো, কমেন্ট আমি দেখতেছি না কেন জানো। बताओ तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ। হুম, ঠিক আছে না? ঠিক আছে ইনশাল্লাহ, গুড। ওকে, সো যাদেরকে তুমি শ্যাওলা তো শ্যাওলাই ভাই, এদেরকে আমরা মূল কাণ্ড পাতায় কেমনে ভাগ করব? যাদেরকে এরকম মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, যাদেরকে এরকম মূল কাণ্ড পাতায় কোনোভাবে ভাগ করা যায় না, তার মানে তুমি কি বলবা?
যে ভাই ওর পুরো দেহটাই তো একরকম, এটাকে বলা হয় সমাঙ্গদেহী। এটাকে কি বলে? এটাকে বলে সমাঙ্গদেহী। ভাই এদেরকে যেহেতু আমি কোনোভাবে ভাগ করতে পারি না, এদেরকে আমরা বলি সমাঙ্গদেহী। এদের প্রত্যেকটা অঙ্গ মনে একই রকম। তো এদেরকে তুমি কোনটা মূল, কোন অঙ্গটা এদের পাতা, কোন অঙ্গটা কাণ্ড, তোমার বোঝার উপায় নেই। এটাকে আমরা বলবো সমাঙ্গদেহী। তো যাদেরকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না, এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো সমাঙ্গদেহী। কথা ক্লিয়ার? এখন ভাই সমাঙ্গদেহী এটা তো বাংলা ভাষা, এদেরকে মেডিকেলের ভাষায় কি বলে? মেডিকেলের ভাষায় এদেরকে বলে থ্যালয়েড। এই ঘটনাটা এটাকেই হচ্ছে সেই থ্যালয়েড। তো পরীক্ষা যদি আসে থ্যালয়েড মানে কি, তুমি কি বলবা? যে ভাই যাদের শরীরকে বা যাদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, এদেরকে এই সমাঙ্গদেহী বা থ্যালয়েড বলে। তাহলে আমাদের শৈবালও থ্যালয়েড, ছত্রাকও থ্যালয়েড, দুইটাতে তুমি ভাগ করতে পারবা না। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। সো এটাকে তুমি কি বলবা? থ্যালয়েড। কথা ক্লিয়ার? আচ্ছা এখন বলো তো ভাই, আপনি তো অনেক সময় অনেক ইংলিশে বললেন, আমার প্রশ্ন উত্তর করো তো। তাহলে ভাই বলো তো, শৈবাল এটা কি সপুষ্পক উদ্ভিদ নাকি অপুষ্পক? উত্তর করো, বলেন। বলেন ভাইয়া, সপুষ্পক নাকি অপুষ্পক উদ্ভিদ? ভাইয়া বলেন, সপুষ্পক নাকি অপুষ্পক? এই যে মাত্রই তো পড়াইলাম, টিপটা ফুল দেয় না, মানে ফুল না দেওয়া মানে হলো অপুষ্পক। এটা বাংলা হলো অপুষ্পক। সাত খণ্ড রামায়ণ পড়ে হয়, পরে কয় সীতাকার বাপ, এরকম ভাবে ডাইলে সবসময় ইংলিশ পড়লে পরে বাংলায় বুঝবা না। অপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে। আচ্ছা এখন চলে আসি, আমরা একটা বেসিক পার্টে পড়ছি, এখন চলে আসি ভাই এই শৈবাল। আমরা তো আজকে পড়া তো ছত্রাকের, শৈবাল আমরা আগে শুরু করতেছি। তো শৈবাল এইটাকে আসলে এটা মানে বায়োলজিক্যাল টার্ম কি আসলে ভাই? এই শৈবালকে বলা হয় এলগি। এলগি, এলগি দিয়ে বোঝানো হয় শৈবাল। ওই এলগির বাংলা কি? এলগি মানে হচ্ছে দেখবা সামুদ্রিক শ্যাওলা বলে। তুমি দেখবা একটু পানির নিচে যদি একটা পাথর রেখে দাও, এই পাথরের উপর দেখবা সবুজ সবুজ শ্যাওলার মতো পড়ে গেছে, এই এই শ্যাওলাটাকে বলে এলগি। এটাই শৈবাল, ঠিক আছে। তাহলে এলগি মানে শৈবাল, এলগি মানে হলো সামুদ্রিক শৈবাল, সরি সামুদ্রিক শ্যাওলা। সামুদ্রিক শ্যাওলা, বুঝছো? এইটাই আসলে এলগি। এলগির বাংলা হচ্ছে সামুদ্রিক শ্যাওলা। যেহেতু আসলে শৈবাল মানে কাইন্ড অফ শ্যাওলাই, এই যে পুরাতন বিল্ডিং এর উপর পড়ে গেছে, পুকুরের উপর আছে, এই জন্য এটাকে আমরা বলি সামুদ্রিক শ্যাওলা। এলগি, এলগি মানে শৈবাল। তো তুমি বায়োলজিতে যত জায়গায় ভাই, যত জায়গা পারো, যত জায়গায় তুমি এলগি শব্দটা পাবা, যত জায়গায় পাবা বুঝবা কি শৈবাল বুঝাইছে। ক্লিয়ার? যত জায়গায় তুমি এলগি শব্দটা পাবা বুঝবা কাকে বুঝাইছে? শৈবালকে। এই জন্য শৈবাল বিষয়ে যে আলোচনা, শৈবাল বিষয়ে যে গবেষণা, শৈবাল বিষয়ে যত পড়াশোনা আছে, এইটাকে বলে অ্যালগোলজি। অ্যালগোলজি, কারণ এলগি মানে শৈবাল, আর লজি মানে হচ্ছে লোগোস বা জ্ঞান, আলোচনা বা যত রকমের পড়াশোনা আছে শৈবাল বিষয়ে। লোগোস, লোগোস মানে জ্ঞান। শৈবাল বিষয়ে যত জ্ঞান, শৈবাল বিষয়ে যত আলোচনা, পড়াশোনা, শৈবালের যত অধ্যায়, সব কিছুকে আমরা একসাথে কি বলি? আমরা বলি অ্যালগোলজি। তাহলে শৈবাল নিয়ে যে আলোচনাটাকে আমরা কি বলবো? অ্যালগোলজি। কথা ক্লিয়ার? ওকে ইনশাল্লাহ। এখন তাহলে আমরা একটু শৈবালের ভিতরে যাব। ভাইয়া এই শৈবাল মানে তোমরা যে শৈবালকে চিনো, আগে চিন্তা করো, নর্মালি আগে চিন্তা করো, তোমরা যে শৈবালকে চিনো, আমি বারবার বলতেছি, এই যে এই যে বিভিন্ন রাস্তা পুরাতন ওয়ালের উপরে স্যাঁতসেঁতে সবুজ কালার, পুকুরের উপরে সবুজ সবুজ শ্যাওলা। ভাই শ্যাওলা কি কোনোদিন লাল রঙের হয়? শ্যাওলা কোনোদিন লাল রঙের হয়? বলো, শ্যাওলা কোনোদিন লাল রঙের হয়? হয় না। তাহলে ভাই বলো তো, তাহলে বলো তো শৈবাল কি লাল রঙের? এই বলো, আমাকে বলো, সরি, শৈবাল কি লাল রঙের? শৈবাল কি রঙের ভাই? শৈবাল সবুজ। এই তো ভেরি গুড, তার মানে শৈবাল সবুজ। এই যে সবুজ সবুজ শ্যাওলা, তার মানে শৈবালের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, ঠিক কিনা বলেন? অবশ্যই। তাহলে শৈবাল কেন সবুজ? কারণ শৈবালের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্ট, এই জন্য শৈবাল সবুজ। এই ক্লোরোপ্লাস্ট আছে বলে শৈবাল সবুজ। ক্লিয়ার? তাহলে শৈবাল সবুজ কেন? ক্লোরোপ্লাস্ট আছে। ভাই যার ক্লোরোপ্লাস্ট আছে, তুমি বুঝতে পারতেছো, সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তার মানে শৈবাল কিন্তু খাদ্য তৈরি করতে পারে। এইটা আবার আমরা পড়বো, ছত্রাকের অবস্থা কিন্তু খারাপ। ছত্রাকের মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্ট নাই। আমরা ছত্রাক তো খাই, মাশরুম খাই না? সাদা রঙের হয়, অন্য কালারফুল হয়, সবুজ হয় না, কারণ তার মধ্যে এই ছত্রাকের মধ্যে ক্লোরোপ্লাস্ট নাই। শৈবালের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, সে খাদ্য তৈরি করতে পারে।
এখন আমরা পড়বো একটা স্পেশাল জিনিস এই অধ্যায়ের জন্য। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে তুমি বিভিন্ন অধ্যায়ে গেলে পাবা, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা স্পেশাল থিং আছে, একটা স্পেশাল জিনিস, একটা বিশেষ জিনিস, একটা স্পেশাল জিনিস। এই বিশেষ জিনিসের নাম হচ্ছে পাইরিনয়েড। এই বিশেষ জিনিসের নাম হচ্ছে পাইরিনয়েড। এই বিশেষ জিনিসের নাম কি? পাইরিনয়েড। এর কথা হলো পাইরিনয়েড আসলে কি ভাইয়া? পাইরিনয়েড হচ্ছে কিছু দানা। এই দানাগুলো আসলে কি জিনিস? দানা, এই দানাগুলো কেমন আগে বুঝো। পাইরিনয়েডটা আসলে কি ভাইয়া? তোমরা পড়ছো না? উদ্ভিদ সাহিত্য অধ্যায় পড়বা ইনশাল্লাহ। একটা এনজাইম আছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছপালা যে খাবার তৈরি করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছপালা খাবার তৈরি করে সবাই জানি। ওখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম বলা হয়ে থাকে, এইটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম, পৃথিবীর সবচেয়ে দামি এনজাইম, সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম। ওই এনজাইমের নাম হচ্ছে রুবিস্কো এনজাইম। সবচেয়ে দামি এনজাইম নাম কি বললাম? সবচেয়ে দামি এনজাইমের নাম হচ্ছে রুবিস্কো এনজাইম। ভাই এই এনজাইমটাকে আপনি এত দামি কেন বললেন? কারণ তোমরা জানো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যখন খাবার তৈরি হয়, এই খাবার তৈরি করার সময় গাছপালা কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে, তাই না? কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে তো খাবার তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইডকে গাছের মধ্যে, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা বিশেষ উপাদান থাকে, তার সাথে কার্বন ডাইঅক্সাইডকে সংযুক্ত করতে হয়, তাই না? কার্বন ডাইঅক্সাইড তো এমন না ভাই আসলাম খাবার তৈরি করে উড়াল দিয়ে চলে গেলাম, এমন তো না। এই কার্বন ডাইঅক্সাইডটা আসার পরে ক্লোরোপ্লাস্টের মধ্যে সে খাবার তৈরি করার জন্য সে একটা বিশেষ উপাদান, নামটা বলে রাখি, উদ্ভিদ সাহিত্য তো পড়লে আরো ভালো বুঝবা। রাইবোলোজ 1,5-বিসফসফেট একটা যৌগ। এই যৌগের সাথে কার্বন ডাইঅক্সাইডটা যুক্ত হয়। এই যুক্তটা করে কে? এই যুক্তটা করে রুবিস্কো এনজাইম। এই জন্য এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এই এনজাইম যদি না থাকতো এই পৃথিবীতে কোনোদিন কার্বন ডাইঅক্সাইড গাছের মধ্যে যুক্ত হইতে পারতো না। কার্বন ডাইঅক্সাইড যদি যুক্ত না হতো খাবার তৈরি হতো না, তুমি বাঁচবা না, আমি বাঁচবো না। কারণ আমরা সবাই খাবারের জন্য আল্লাহর রহমতে গাছপালার উপরে নির্ভরশীল, ঠিক কিনা? গাছ আল্লাহ সুন্দর প্ল্যান করে দিচ্ছেন, গাছপালা খাবার তৈরি করবে, আমরা সেই খাবারটা খাই। আমাদের শরীরে খাবার তৈরি হয় না? এক্স্যাক্টলি এই কারণে এই রুবিস্কো এনজাইমকে বলা হয় পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম। কারণ সেই না থাকলে এই কার্বন ডাইঅক্সাইডকে জোড়া লাগাবে কে? আচ্ছা এখন আসি, এই যে শৈবালের যে ক্লোরোপ্লাস্ট সে যে খাবার তৈরি করে, এর এই পাইরিনয়েড দানা, এর মধ্যে থাকে রুবিস্কো এনজাইম। ধরো সাপোজ আমি বোঝানোর জন্য বুঝাইলাম, এই হচ্ছে মনে করো তোমার সেই রুবিস্কো এনজাইম। রুবিস্কো এনজাইম থাকে, এই হচ্ছে ধরো সেই রুবিস্কো এনজাইম। এই রুবিস্কো এনজাইমের উপরে গাছপালা যে খাবার তৈরি করে, তৈরি করার পরে, খাবার মানে তো শর্করা, শ্বেতসার, স্টার্চ, রাইট? এই খাবার তৈরি করার পরে এই শ্বেতসারের আবরণী, এই স্টার্চের দানাগুলা, স্টার্চের দানাগুলা, এই শ্বেতসারের দানাগুলা এভাবে বসে এই রুবিস্কো এনজাইমটাকে ঘিরে রাখে। এটাকেই বলা হয় পাইরিনয়েড দানা, ঠিক আছে? রুবিস্কো এনজাইমের চারপাশে কি থাকে? শ্বেতসার, শ্বেতসার বা স্টার্চ, স্টার্চের দানাগুলো একসাথে এটাকে বেষ্টন করে রাখে। এই দানাটাকেই বলা হয় পাইরিনয়েড দানা। এই হচ্ছে সেই স্পেশাল থিং। ঠিক আছে, ডান ইনশাল্লাহ। ওকে, ওকে ইনশাল্লাহ, এটা বুঝছো তো? আচ্ছা এখন তাইলে ভাইয়া নেক্সট প্রশ্ন হচ্ছে, শৈবাল তাহলে ভাই খাবার তৈরি করতে পারে কিসের কারণে? ক্লোরোপ্লাস্ট আছে। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে স্পেশাল কি আছে? উত্তর হচ্ছে পাইরিনয়েড দানা। এই পাইরিনয়েড দানা কি জিনিস? মাঝখানে রুবিস্কো এনজাইম, চারপাশে হচ্ছে শ্বেতসার, শ্বেতসার বা স্টার্চ, ঠিক আছে? ওকে ইনশাল্লাহ, ডান। এখন আসি ভাইয়া এই শৈবালের, ওকে এখন আসি ভাইয়া, খেয়াল করে দেখো এই শৈবাল আসলে ভাই বিচিত্র রকমের। এক একটা শৈবাল এক এক জায়গায় থাকে, হ্যাঁ এক এক জায়গায়। কখনো দেখা যায় এই শৈবালটা বুঝছো পাথর আছে না, দেখছো না পাথর, পুরাতন ওই পানির নিচে অনেক বড় বড় পাথর, এই পাথরের গায়ে দেখবা শেরা লেগে আছে। তার মানে কিছু শৈবাল আছে যারা পাথরের গায়ে জন্মায়। তার মানে ভাই কিছু শৈবাল আছে, কিছু শৈবাল আছে যারা পাথরের গায়ে জন্মায়, কিছু শৈবাল আছে যারা পাথরের গায়ে জন্মায়, কিছু শৈবাল আছে যারা পাথরের গায়ে জন্মায়।
কিছু শৈবাল আছে যারা পাথরের গায়ে জমে, দেখছো না ভাই? এই ধরো একটা বিশাল বড় পাথর, একটা পাথরের টুকরা, এই পাথরের টুকরা গায়ে দেখবা সবুজ সবুজ শ্যাওলার মতো পড়ে আছে, এই যে সবুজ সবুজ শ্যাওলার মতো পড়ে আছে, এই সবুজ সবুজ শ্যাওলা, তাই না? তাহলে কিছু শৈবাল আছে যারা পাথরের গায়ে জন্মায়। একটা মিনিট। 1 মিনিট।
চলে আসছি ঘুমুসে ভয় নেই। ওকে, আমি যাইনি। ওকে, যা বলছিলাম যে যখন ওকে ইনশাল্লাহ খেয়াল করো। যা বলতেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, শৈবাল পাথরের গায়ে জন্মায়। এই যে পাথরের গায়ে দেখছো তোমরা, এই যে শ্যাওলার মধ্যে দেখা যায়, এই যে পাথরের গায়ে জন্মায় এই শৈবালের একটা নাম আছে। পাথর মানে হচ্ছে ভাই লিথো। লিথো এই ওয়ার্ডটা দিয়ে বুঝায় পাথর। লিথো, লিথো মানে পাথর। লিথ মানে পাথর। লিথ, LITA ছিল। লিথ মানে বুঝায় পাথর। যেই শৈবাল এই পাথরের গায়ে জন্মায় এই শৈবালকে বলা হয়, এই শৈবালকে বলা হয় লিথোফাইট। যেই শৈবাল পাথরের গায়ে জন্মায় তাকে বলা হয় লিথোফাইট। এই যে লিথ মানে পাথর, লিথ মানে পাথর, ফাইটোস মানে উদ্ভিদ। ভাই শৈবাল তো একটা উদ্ভিদ না? অবশ্যই উদ্ভিদ। সে উদ্ভিদের মতো খাদ্য তৈরি করে সব, এটা তো উদ্ভিদ একটা। উদ্ভিদের মধ্যে লোয়ার ক্লাস হোক থার্ড ক্লাস হোক যাই হোক, সেটা একটা উদ্ভিদ। যেহেতু সে পাথরের গায়ে জন্মায় এই জন্য নামের আগে লিথ অ্যাড করে দিছে। এইটাকে বলে লিথোফাইট। কি বলে? লিথোফাইট। সো যেই শৈবাল পাথরের গায়ে জন্মায় তাকে আমরা কি বলবো? ওকে, তো যেই শৈবাল পাথরের গায়ে জন্মায় তাকে আমরা কি বলি? লিথোফাইট। লিথ মানে পাথর। যেই শৈবাল পাথরের গায়ে জন্মায় তাকে আমরা বলবো লিথোফাইট। ফাইন, এখন আসি ভাই, এখন শৈবাল সবসময় পাথরের উপরে জন্মায় এমন তো না। শৈবাল তো ভাই যেখানে খুশি সেখানে, শ্যাওলা তো শ্যাওলাই। ঘরের মধ্যে রেখে গেছে, ঘরের মধ্যে শ্যাওলা হয়ে গেছে। শ্যাওলা তো যেখানে ইচ্ছা সেখানে হইতে পারে। তো দেখা যায় ভাই কখনো কখনো শৈবাল মাটির নিচে দেখবা যে, সরি পানির নিচে, যে একদম বিশাল জলাশয়, পানির নিচে তুমি দেখবা পুকুরের নিচে বা তুমি নদীর নিচে, তুমি তো দেখার সুযোগ নাই কখনো পুকুরের নিচে যদি কখনো পানি সরাই ফেলে দেখবা নিচে কেউ স্বেচ্ছাতে পিছলা হয়ে আছে, একদম পিছলা পিছলা পানির নিচে। এই পানির নিচেও তো শৈবাল হতে পারে, রাইট? তো শৈবাল পানির নিচেও জন্মায় ভাই, এই পানির উপরেও জন্মাইতে পারে। পানির উপরে যেরকম শ্যাওলা থাকতে পারে পানির নিচেও তো থাকে। তাহলে কিছু কিছু শৈবাল পানির নিচেও থাকে, রাইট? কিছু কিছু শৈবাল পানির নিচেও থাকতে পারে, জলাশয়ের নিচে, পানির নিচে থাকতে পারে, জলাশয়ের নিচে থাকতে পারে। এইটার কারণে স্বেচ্ছাতে, এটার কারণে এই শ্যাওলা। ওকে, তোমরা মানে আমরা খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গেছো নাকি? না সমস্যা নেই, চলো আমি আসি। मैं इधर हूँ। ওকে ইনশাল্লাহ আমি এখানে আসি। আচ্ছা, তাহলে জলাশয়ে এরকম যখন পানির নিচে দেখা যায়, ধরো এখানে একটা বিশাল জলাশয়, এই জলাশয়ের মধ্যে পানি ভর্তি ভাই, এই পানির ভর্তি, এই পানি ভর্তি, এখানে নিচে মাটি আছে, এই নিচে মাটি আছে, ধরো এখানে মাটি, নিচে মাটি তো আছেই তাই না, পুকুরের নিচে মাটি আছে। দেখা গেছে পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে শৈবালগুলো থাকে, এই যে এভাবে নিচের দিকে শৈবালগুলো থাকে মাটিতে। এই কারণে স্বেচ্ছাতে হয়, এই কারণে পিছলা হয়। এই ধরনের শৈবালকে বলা হয়, এই যে জলাশয়ে পানির নিচে যেগুলো মাটিতে আবদ্ধ হয়ে থাকে এই শৈবালগুলোকে বলা হয় বেন্থিক শৈবাল। এই শৈবালগুলোকে বলে বেন্থিক শৈবাল। বেন্থিক শব্দের মানে কি? বেন্থিক শব্দের মানে হচ্ছে জলাশয়ের তলদেশ বোঝায়। বেন্থিক শব্দের মানে হচ্ছে জলাশয়ের তলদেশ। যেই শৈবাল, যেই শৈবাল পানির নিচে অবস্থান করে, একদম জলাশয়ের তলদেশে অবস্থান করে, এই ধরনের শৈবালকে আমরা বলি বেন্থিক শৈবাল। যেই শৈবাল একদম তলদেশে মাটিতে আবদ্ধ হয়ে অবস্থান করে তাকে আমরা বলি বেন্থিক শৈবাল। বেন্থিক শব্দের মানে কি? বেন্থিক শব্দের মানে হচ্ছে সমুদ্রের তলদেশ, পানির তলদেশ, জলাশয়ের তলদেশ। ক্লিয়ার? যেই শৈবাল ভাইয়া বৃষ্টির উপরে সরি কি বলে, বৃষ্টি আসলে মাঝে মধ্যে মাটির উপর সবুজ আস্তরণ পড়ে, হ্যাঁ এটা শৈবাল। এই শ্যাওলাটাই শৈবাল। আমি বলতে ভাই হুট করে শৈবাল কেমনে আসলো, এটা আমি পড়াবো এখন, মানে পড়াবো আছে ক্লাসে ইনশাল্লাহ। স্পোর এরা একটা স্পেশাল কাহিনী। এদের এমন না যে ছেলে মেয়ে মিলনের ফলে শৈবালের বাচ্চা হচ্ছে, এমন না। ওদের স্পেশাল কাহিনী, একটা স্পোর তৈরি করে ওখান থেকে দুমদাম বাচ্চা গাছ হয়ে যায় সবগুলা, বুঝছো? পড়াবো আমি এখন। তাহলে জলাশয়ে পানির নিচে যখন হয় এটাকে আমরা বলি বেন্থিক শৈবাল। ক্লিয়ার? তাহলে পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে, মাটিতে আবদ্ধ, মাটির সাথে যুক্ত যে শৈবাল তাকে আমরা বলি বেন্থিক শৈবাল। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসি ভাই শৈবালের ভাই রঙের শেষ নাই। কখন তুমি দেখবা একটা গাছ, হ্যাঁ একটা ধরো গাছ, তুমি একটা মোটা একটা পুরাতন গাছ দেখবা ভাইয়া, গাছের কাণ্ডের দুই পাশে দেখবা গাছের উপরে ওমা এখানে সমস্ত শ্যাওলা পড়ে আছে। কি রে ভাই,
গাছের উপর তো, গাছ তো নর্মালি অনেক বড় গাছ, এই গাছের উপরে উপরে দেখবা শেওলা পড়ে আছে, তার মানে শৈবাল অন্য একটা গাছের উপরেও হইতে পারে, তাই না? কোন একটা শৈবাল অন্য একটা গাছের উপরেও হতে পারে। এক্স্যাক্টলি ভাই। তাহলে কোন একটা শৈবাল যখন গাছের উপরে জন্মায়, অন্য কোনো গাছের উপরে জন্মায়, এই শৈবালকে আমরা কি বলবো? তাহলে কোন একটা শৈবাল যখন অন্য কোনো গাছের উপরে জন্মায়, অন্য গাছের উপরে জন্মায়, কোন শৈবাল যখন অন্য গাছের উপরে জন্মায়, উপরে মানে এপি, অন্য গাছের উপরে জন্মায়, উপরে মানে হচ্ছে এপি, উপরে মানে এপি, এপি মানে উপরে, বাইরে, যখন এরকম অন্য একটা গাছের উপরে জন্মায়, অন্য একটা গাছের বাইরে জন্মায়, এই ধরনের শৈবালকে আমরা বলি এপিফাইট। এই ধরনের শৈবালকে আমরা কি বলি? এই কাহিনী যখন হয় তখন এই ধরনের শৈবালকে আমরা বলি এপিফাইট। এপি মানে বাইরে, ফাইট মানে উদ্ভিদ, এই যে এপি, এপি মানে উপরের দিকে, বাইরের দিকে। ক্লিয়ার? এই যে যেমন বলো না এপিকার্ডিয়াম, হৃৎপিণ্ডের উপরের স্তর, বাইরের স্তরকে বলে এপিকার্ডিয়াম। এপি মানে বাইরে, উপরে, তাহলে উপরে বা বাইরে একই কথাই। এইটাকে আমরা বলি এপিফাইট। বুঝতে পারছো? যখন কোন একটা শৈবাল অন্য গাছের উপরে জন্মায়, বাইরে জন্মায়, তাকে আমরা বলি এপিফাইট। একজন প্রশ্ন করছে, ভাইয়া শৈবাল কি পরজীবী? পরজীবী কথাটার মানে বুঝতে হবে। পরজীবী মানে পরের উপর জীবন ধারণ করে। যেমন তুমি আমরা পরজীবী হইতে পারি, কাইন্ড অফ, পুরোপুরি না, অনেক কাহিনী আছে, বোঝার জন্য বলতেছি। কারণ আমরা কিন্তু নিজেরা খাদ্য তৈরি করতে পারি না, কিন্তু ভাই শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করে, সে কোনোভাবেই পরজীবী না, তাই না? সে একটা গাছের উপরে জন্মাইছে, তো কি হয়েছে? সে তো ঠিকই ওই নিজের খাদ্য নিজে তৈরি করতেছে। এমন না যে ওই গাছের উপর বসে গাছ থেকে চুষে খাবার নিয়ে নিচ্ছে, এটা না। সে নিজের খাদ্য নিজে তৈরি করে, নিজের বাচ্চা কাচ্চা দেয়, নিজের বংশবৃদ্ধি করে, ওকে, সে পরজীবী না। যেমন কৃমি একটা পরজীবী, সে আমাদের শরীরের থেকে, আমাদের থেকে খাবার চুষে নিয়ে সে তার বংশবৃদ্ধি করে, সে তার জীবন ধারণ করে, তাই না? আমাদের ক্ষতি করে। পরজীবী যারা, তারা সাধারণত আরেকজনের উপর জীবন ধারণ করে এবং ওর ক্ষতি করতে পারে। কিন্তু শৈবাল ভাই নিজের উপর নিজে চলে, ও তো ক্লোরোপ্লাস্ট আছে, তোমাকে ভাই দেখাইছি, এবং ক্লোরোপ্লাস্টের মাধ্যমে সে কিভাবে খাবার তৈরি করে এটাও দেখাইছি। তো ও তো কোনোভাবেই পরজীবী না, ঠিক আছে? তো সে জাস্ট অন্য গাছের উপরে, সে তো যেখানে ইচ্ছে সেখানে জন্মাইতে পারে। তো সে কোথায় জন্মগ্রহণ করছে এইটার উপর ভিত্তি করে তার কিছু শ্রেণীবিভাগ আছে, ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করে দেখো, উপরে জন্মালে বলি আমরা এপিফাইট। এখন বলো ভাইয়া যদি এমন হয় উপরে না ভাই, শৈবাল তো শৈবালই, এটা গাছের ভিতরে জন্মাইছে, হইতে পারে। যখন সে কোনো একটা গাছের ভিতরে জন্মায়, অনেক নাম আছে, উদাহরণ আছে, ইনশাল্লাহ পড়বো আমরা, সমস্যা নেই। যখন কোনো একটা শৈবাল কোনো একটা গাছের ভিতরে জন্মায়, ভিতরে মানে বায়োলজির ভাষায় আমরা কি বলি? ভিতরে মানে আমরা বায়োলজির ভাষায় বলি এন্ডো। ভিতরে যদি জন্মায়, যে অন্য কোনো গাছের ভিতরে জন্মায়, ভিতরে মানে হচ্ছে বায়োলজির ভাষায় এন্ডো, তখন এই শৈবালটাকে আমরা কি বলবো বলতো? এটা বলছি এপিফাইট। এটা কি বলবো? এটাকে আমরা বলবো এন্ডোফাইট। এন্ডো মানে ভিতরে, তখন এই শৈবালটাকে আমরা বলবো এন্ডোফাইট। এই হচ্ছে কথা, এন্ডোফাইট। ভিতরে হলে এন্ডোফাইট, ক্লিয়ার? বাইরে হলে এপিফাইট, ভিতরে হলে এন্ডোফাইট, ক্লিয়ার? কথাবার্তা, কোনো ঝামেলা নাই। ভেরি গুড। যে তোমরা সুন্দর করে ইনশাআল্লাহ কমেন্টে উত্তর দিয়ে দিচ্ছ, ভালো লাগতেছে। আচ্ছা, এখন আসি, এরকম শৈবালের মধ্যে আসি, রাইট? এখন আসি ভাই, খেয়াল করে দেখো, এই যে ভাই আপনি শৈবাল পড়াচ্ছেন, খেয়াল করে দেখেন ভাই, আপনি শৈবাল ছত্রাক পড়াবেন, ভাই এটা কি কখনো এমন হয় না যে শৈবাল ছত্রাক দুজন একসাথে একটু ভালোবাসে একসাথে অবস্থান করতেছে? এটা কি হয় না? এটাও হয়। এটা আমাদের এই অধ্যায়ের লাস্টের টপিক। এই অধ্যায় যদিও নামটা শৈবাল ছত্রাক, কিন্তু এই অধ্যায় 3টা ভাগ আছে। একটা ভাগে শৈবাল, আরেকটা ভাগে ছত্রাক, আরেকটা হচ্ছে তাদের ভালোবাসা। এটাও হয় শৈবাল ছত্রাক তারা নিজেরা, এটাও হয় যে শৈবাল ছত্রাক তারা দুজন দুজনকে ভালোবেসে একসাথে অবস্থান করে। এই যে দুজন দুজনকে ভালোবেসে একসাথে সহাবস্থান করে, এইটাকে বলে মিথজীবিতা। দুজন দুজনকে উপকার করে, পড়াবো ইনশাল্লাহ। তাহলে এই যখন তারা একসাথে সহাবস্থান করে, এটাকে আমরা কি বলি? মিথজীবিতা। দুজন দুজনকে ভালোবেসে একসাথে উপকার করে, সহাবস্থান আছে ওরা, এটাকে আমরা বলি মিথজীবিতা, পাশাপাশি অবস্থান করে, ঠিক আছে? এই যে মিথজীবিতা, এই যে তারা যখন দুজনে একসাথে অবস্থান করে, এইটার একটা নাম আছে। এই দুজনের একসাথে কম্বিনেশন, এই দুজনকে একসাথে বলা হয় লাইকেন। যখন তারা এভাবে একসাথে অবস্থান করে, এটাকে বলে লাইকেন। এইটা আমাদের এই অধ্যায়ের 3টা পার্টের লাস্ট পার্টটা হচ্ছে এই লাইকেন। আমাদের লাইকেন নিয়ে অনেক পড়াশোনা আছে, কারণ এটা খুবই কমন একটা জিনিস। তারা দুজন দুজনার ভালোবাসার মতো পাশাপাশি অবস্থান করে, একজন আরেকজনকে উপকার করে। শৈবাল খাবার তৈরি করতে পারে, সে খাবার তৈরি করে ছত্রাককে দেয়। ছত্রাক খাবার তৈরি করতে পারে না, ঠিক আছে, কিন্তু শৈবালকে আশ্রয় দেয়। আসো, তোমার জায়গা নাই তো কি হয়েছে,
আমার বুক ভরা তোমার স্থান, তোমার জন্য, আমার হৃদয় জুড়ে তোমার জন্য জায়গা। তো সেই ছত্রাককে জায়গা দেয়, শৈবালকে জায়গা দেয়। আর শৈবাল বলে, ঠিক আছে তুমি আমাকে জায়গা দিছো, আমি তোমাকে খাবার দিব, তোমার খাবারের টেনশন নাই। তো দুজন দুজনকে উপকার করে। এই যে দুজন দুজনকে উপকার করে, এই সম্পর্কটাকে বলে মিথজীবিতা। ঠিক আছে, একজন আরেকজনকে উপকার করলো, এটাকে বলে মিথজীবিতা। এই কম্বিনেশন দুজনকে একসাথে বলে লাইকেন। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে মিথজীবিতা মানে কি? পরস্পরের উপকার করে। এটা কিন্তু লিখে রাখো, এটাই ভুলে গেছো ভাই, কি জানি পড়াইছে মিথজীবিতা, আমার তো মাথায় নাই। এই যে ইনশাল্লাহ পরস্পরের উপকার করে, এটাকে আমরা বলি মিথজীবিতা। এখন আমরা একটু বেশি ডিপে ঢুকবো, চলো আমরা একটু আস্তে আস্তে আমাদের ডিপের দিকে যাই। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, এখন আসি ভাই, শৈবাল আসলে কোন ধরনের? যে ভাই শৈবালের মধ্যে কি, শৈবাল কি প্রকৃত কোষ নাকি আদি কোষ? তোমার কি মনে হয়, শৈবাল প্রকৃত কোষ নাকি আদি কোষ? তুমি আমাকে একটু চিন্তা করে বলো যে শৈবাল প্রকৃত কোষ নাকি আদি কোষ। ভাইয়া শৈবাল ডেফিনেটলি খাবার তৈরি করে, প্লাস্টিড আছে, ও মাই গড। আমরা জানি যারা আদি কোষ, ওদের মধ্যে রাইবোজোম ছাড়া আর কিছু নাই। আদি কোষ মানে ব্যাকটেরিয়া, ইট ক্যান প্রডিউস ফুড, সে খাবার তৈরি করতে পারবে না, কারণ রাইবোজোম ছাড়া কিছুই নাই। কিন্তু মাত্র কাছে শুরুতে তোমাকে আমি পড়াই আসছি, শৈবালের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, তার মানে শৈবাল খাবার তৈরি করতে পারে। ক্লোরোপ্লাস্ট একটা বিশেষ অঙ্গাণু, এটা সবার মধ্যে থাকে না, এটা শুধুমাত্র প্রকৃত কোষের মধ্যে পাওয়া সম্ভব, এটা আদি কোষে থাকবে না। এক্স্যাক্টলি মাই বয়, শৈবাল মূলত প্রকৃত কোষ। এই যে শৈবালের কোষগুলো কেমন, নর্মালি সবাই প্রকৃত কোষ, কথা ক্লিয়ার? শৈবালের কোষগুলো নর্মালি প্রকৃত কোষ, ক্লিয়ার? এখন ভাই একটা এক্সেপশন আছে, একটা শৈবাল আদি কোষ আছে, যদিও সে নামে শৈবাল, আসলে সে কাজে শৈবাল না। এইটা হচ্ছে দেখো, আদি কোষ পসিবল, নর্মালি আদি কোষ সে না, নর্মালি সে প্রকৃত কোষ। কেন? কারণ তার কি আছে, কারণ তার ক্লোরোপ্লাস্ট আছে, তার অঙ্গাণু আছে, নিউক্লিয়াস সবকিছুই মোটামুটি আছে। ঠিক আছে, তুমি ক্লোরোপ্লাস্ট দেখেই বুঝতে পারতেছো প্রকৃত কোষ। কিন্তু আদি কোষও আছে ভাই। আদি কোষটার নাম জানো? আদি কোষটা কোনটা জানো? আদি কোষটা হচ্ছে, তোমরা সবাই শুনে থাকবা, একটা স্পেশাল ব্যাকটেরিয়া আছে, সায়ানো ব্যাকটেরিয়া। এ কিন্তু শৈবালের জাতের মধ্যে পড়ে না, কিন্তু নাম শৈবাল। এই সায়ানো ব্যাকটেরিয়ার বাংলা নামটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। এই নীলাভ সবুজ শৈবাল হচ্ছে আদি কোষ। এই একটাই শুধুমাত্র ব্যতিক্রম, এইটা তাহলে মনে রাখবা, নীলাভ সবুজ শৈবাল, যার নামের মধ্যে শৈবাল থাকলেও কাজের মধ্যে শৈবালের তেমন কোনো ছাপ নাই। আর ইংলিশ নামটা দেখে বা বায়োলজিক্যাল টার্মটা দেখে স্পষ্ট বোঝা যায় সে আসলে শৈবালের জাত ভাই না, সে আসলে ব্যাকটেরিয়ার জাত ভাই। তার নাম হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। এটা মানে হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আদি কোষের মধ্যে কি বললাম, নীলাভ সবুজ শৈবাল, এটা হচ্ছে সেই সায়ানো ব্যাকটেরিয়া। ওকে, এই যে আলহামদুলিল্লাহ খুব ভালো পড়া হইতেছে ইনশাল্লাহ। মুখস্থ হয়ে গেছে কিনা ভাই? সহজ করে বোঝাচ্ছি ইনশাল্লাহ, মুখস্থ হওয়ার কথা। আচ্ছা, এখন বলো তো ভাই, শৈবালের মধ্যে ভাস্কুলার টিস্যু কি আছে নাকি নাই? শৈবালের মধ্যে ভাস্কুলার টিস্যু আছে, পরিবহনতন্ত্র আছে না? সম্ভবই না। এরা নর্মালি ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়াল সিঙ্গেল সিঙ্গেল কাজ করে। ওরা ভাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা এক কোষী, ম্যাক্সিমামই হচ্ছে এক কোষী ওরা ভাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা, আমি আসি আমার আমার জীবন নিয়ে, আমি ভাই আরেকজনের সাপ্লাই দিতে পারবো না। এদের মধ্যে কোনো ভাস্কুলার টিস্যু নাই, এরা অভাস্কুলার। এটা কেমন ভাইয়া পড়াইছি, এটা হচ্ছে অভাস্কুলার। এখন বলো তো ভাইয়া, ওরা কি স্বভোজী নাকি পরভোজী? এই যে পরজীবী বলছিলাম, এরা স্বভোজী, কারণ ওদের নিজের খাবার তৈরি করতে পারে। অভাস্কুলার কিন্তু স্বভোজী, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। ঠিক আছে, এখন আমরা খুব মজার একটা জিনিস পড়বো, যে এইটা মানুষ আমরা সবাই জানি, আমরা হচ্ছে ডিপ্লয়েড। ওরা আসলে কি, এইটা আমরা যেটা বলবো। ভাইয়া আমরা সবাই জানি মানুষ, আমরা যারা মানুষ, হিউম্যান বডি, হিউম্যান বিং, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, সবাই আমরা সবাই হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে কি? এই ডিপ্লয়েড মানে কি রে বলতো? ডিপ্লয়েড ভাইয়া, ডিপ্লয়েড মানে হচ্ছে দুই সেট ক্রোমোজোম থাকবে, এই যে 2n, আমরা 2n দিয়ে লিখি।
তাহলে মানুষের প্রত্যেকটা কোষে বা আমরা উন্নত প্রাণী যারা আছি আলহামদুলিল্লাহ আমাদের আবৃত বীজ উদ্ভিদ সেম, সো উন্নত নগ্নবীজও সেম। সো যারা একটু উন্নত প্রজাতির যারা আছে ভাইয়া সবাই ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে 2 সেট ক্রোমোজোম থাকে। ডিপ্লয়েড মানে কি? ডিপ্লয়েড মানে হচ্ছে 2 সেট ক্রোমোজোম থাকে। ডিপ্লয়েড মানে কি? ডিপ্লয়েড মানে হচ্ছে 2 সেট ক্রোমোজোম থাকবে। ঠিক আছে। এখন ভাই শৈবাল কেমন? না ভাই, শৈবাল ছত্রাক আমরা যে অধ্যায় নিয়ে পড়াশোনা করতেছি এরা দুইজনই হচ্ছে সিঙ্গেল। ওরা নিজের চিন্তা খালি মগ্ন, ওরা অন্য কিছু গুল্লি মারি, ওরা নিজের চিন্তা, ওরা হ্যাপ্লয়েড। ওদের মধ্যে এক সেট ক্রোমোসোম থাকে, ওরা হ্যাপ্লয়েড। ওকে, খেলা হবে এখন দেখো। ওরা হ্যাপ্লয়েড মানে এক সেট ক্রোমোসোম থাকে। ওরা হ্যাপ্লয়েড মানে এক সেট ক্রোমোসোম থাকে। এখন বলো তো ভাইয়া, এখন বলো তো ভাইয়া, ওদের নর্মালি ওরা কেমন হয়? হ্যাপ্লয়েড। ঠিক আছে। এখন চিন্তা করো, একটু চিন্তা করে উত্তর করবা। চিন্তা করে ভাইয়া, আমাদের মানুষের শরীরে যখন জাইগোট তৈরি হয়, জাইগোট মানে কি? শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে যখন জাইগোট হয়, খেয়াল করো মানুষের ক্ষেত্রে শুক্রাণু আর এই হলো ডিম্বাণু, এটা হলো ডিম্বাণু আর এটা হলো শুক্রাণু। মানুষের ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণু মিলে যখন জাইগোট তৈরি হয়, জাইগোট হয়, এখান থেকে তো আমরা আস্তে আস্তে বড় হই, তাই না? মানুষের ক্ষেত্রে জাইগোট যেটা তৈরি হয় ওটা কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? মানুষের ক্ষেত্রে জাইগোট তৈরি হয় এটা কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? এটা গরু ছাগল হাঁস মুরগি যারা সবাই বুঝে ভাই। শুক্রাণু হইলো একটা এন, ডিম্বাণু হইলো একটা এন, তারা মিলিত হইলে 2টা এন, মানে ডিপ্লয়েড, তাই না? তাহলে মানুষের জাইগোট কেমন হয়? ডিপ্লয়েড। ওকে, এরপরে সেখান থেকে আস্তে আস্তে যেহেতু আমরা মানুষ নিজেরাই ডিপ্লয়েড, আমাদের প্রত্যেকটা কোষ হবে সেম, সেম টু সেম। কোষ বিভাজনের নাম হলো মাইটোসিস, একদম সেম টু সেম কপি হয়। তাহলে আমাদের মানুষের ক্ষেত্রে জাইগোটে হয় মাইটোসিস কোষ বিভাজন। এটা তো বুঝছো, কারণ আমাদের পুরো শরীরটাই হচ্ছে 2n। তাহলে 2n থেকে 2n সেম টু সেম কপি হবে কোন বিভাজনে? মাইটোসিস কোষ বিভাজন। আমরা জানি মাইটোসিসের ফলে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এই যে সমান আছে। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে দেখি তো আমরা এখানে একটু চোখ বুলাই দেখে নে কাহিনীটা কি হয়। ভাইয়া ওর জীবন তো হলো হ্যাপ্লয়েড, সিঙ্গেল। ধরো ওর একটা একটা এন, একটা আসছে এক গাছ থেকে আসছে মনে করো, আবার মনে করো যৌনজননে আরেকটা আসছে এন, 2টা এন আসছে। ওদের যৌনজনন সম্ভব। ওকে, যদিও জননাঙ্গটা এক কোষই, সবকিছু এক কোষ, তারপরে 2টা এন আসছে মনে করো। ঠিক আছে। এখন সবসময় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এক কোষই, আবার বহু কোষীয় আছে, অনেকগুলো কলোনি আছে, পড়া বুঝছিলাম। তাহলে এই যে ওদের এন এন আসছে মনে করো, হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে মনে করো, যদিও এরকম ডিরেক্টলি ছেলে মেয়ে হয় না, তারপর আমি তোমাকে জাস্ট এক্সাম্পল দিলাম, ওদেরও যৌন জনন হয়। তো 2টা আসলো মনে করো, এসে তারা যখন মিলিত হবে, তারা যখন মিলিত হবে কি তৈরি করবে? 2n। তাহলে তার জাইগোটটা হবে 2n। সেম, পৃথিবীর সব ক্ষেত্রে জাইগোট 2nই হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পৃথিবীর সব ক্ষেত্রে জাইগোট 2nই হয়, এটা সেম। 2টা আসছে এন, জোড়া লাগছে 2n এসে। এখন ওদের যে শরীর এটা তো হইলো হ্যাপ্লয়েড, ওদের জাইগোট এই 2n থেকে ওদেরকে অবশ্যই এন হইতে হবে, তাই না? এখন কি মাইটোসিস হবে নাকি মিওসিস হবে? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হইতে হবে। তাহলে তুমি আমাকে বলো, তুমি আমাকে চিন্তা করে বলো, ক্রোমোজোম সংখ্যা যেহেতু অর্ধেক হইতে হবে, এখানে কি মাইটোসিস হবে নাকি মিওসিস হবে? ভাইয়া অবশ্যই অবশ্যই এখানে কি হবে? মিওসিস। এক্স্যাক্টলি মাই বয়, এখানে হবে মিওসিস। তাহলে আমরা বুঝে গেলাম যে শৈবাল ছত্রাকের ক্ষেত্রে জাইগোটে কোন ধরনের কোষ বিভাজন হয়? মিওসিস কোষ বিভাজন হয়। আলহামদুলিল্লাহ, ডান। ঠিক আছে। শৈবাল ছত্রাকের ক্ষেত্রে জাইগোটে কোন ধরনের কোষ বিভাজন হয়? মিওসিস। এইটাই তোমাদের কোষ বিভাজন অধ্যায় ছিল, যে নর্মালি জাইগোটের মধ্যে মাইটোসিস হয়, কিন্তু যারা হ্যাপ্লয়েড উদ্ভিদ, হ্যাপ্লয়েড প্রাণী, ওদের ক্ষেত্রে জাইগোটে মিওসিস হয়। এই হচ্ছে সেই মিওসিস। আজকের পর ইনশাল্লাহ এটা আর ভুলার সুযোগ নেই। এই যে সবাই কমেন্টে উত্তর পারতেছে, আলহামদুলিল্লাহ, মানে এরকম দেখলে আমার কেমন ভালো লাগে। ওকে, আচ্ছা, নেক্সট আসি ইনশাল্লাহ। ভাই দেখো ভাই, কোষ প্রাচীর আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা জানি কোষ প্রাচীর মূলত উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, ঠিক কিনা? কোষ প্রাচীর মূলত কার বৈশিষ্ট্য? আমরা জানি ভাইয়া, কোষ প্রাচীর এটা প্রাণী কোষে থাকে না, এটা কই থাকে? এটা উদ্ভিদ কোষে থাকে, ঠিক কিনা? এর পাশাপাশি এটা ব্যাকটেরিয়ার মধ্যে আমরা পড়ছিলাম, তাই না? আমাদের আগের যে অধ্যায় ছিল সেই অধ্যায়ে আমরা ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছিলাম
যে ব্যাকটেরিয়ার শরীরেও কোষ প্রাচীর আছে, তাহলে ব্যাকটেরিয়া প্লাস উদ্ভিদ কোষ, এই দুই জায়গায় কোষ প্রাচীর আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা ইনশাআল্লাহ দেখবো। তাহলে ভাই এরা তো উদ্ভিদ, তাহলে তো অবশ্যই ভাই এদের কোষ প্রাচীর থাকা উচিত, ঠিক কিনা? আপনি বলতেছেন না উদ্ভিদ, তাহলে অবশ্যই কোষ প্রাচীর থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, আছে। তাহলে শৈবালেরও কোষ প্রাচীর আছে, ছত্রাকেরও আছে, জাস্ট উপাদানে ভিন্ন। একজন একটা জিনিস দিয়ে তৈরি হয়েছে, আরেকজন আরেকটা জিনিস। শৈবালের কোষ প্রাচীর আছে, ছত্রাকেরও কোষ প্রাচীর আছে। পার্থক্য হচ্ছে শৈবালের কোষ প্রাচীর তৈরি হয় সেলুলোজ দিয়ে, এই জন্য একটু পাতলা হয়। শৈবালের কোষ প্রাচীর তৈরি হয় সেলুলোজ নির্মিত। শৈবালের ক্ষেত্রে কোষ প্রাচীর কেমন হয়? শৈবালের ক্ষেত্রে কোষ প্রাচীর হয় কিরকম? সেলুলোজ নির্মিত। আর ছত্রাক তো আমরা মুখস্থ পারি, 9 পড়েছিলাম, ছত্রাকের কোষ প্রাচীরে থাকে কাইটিন। কাইটিন কি, কেমন আছে, আমি ছত্রাক টপিকে পড়াবো। সেলুলোজ তো সবাই মোটামুটি জানো, যারা জানো না তাদেরকে একটু বলে রাখি, সেলুলোজ আসলে গ্লুকোজের পলিমার। গ্লুকোজের পলিমার বিশাল কাহিনী ভাই। বিটা 1,4 লিঙ্কেজ তোমরা কোষ শ্বসন অধ্যায় পড়েছো, তোমরা পারবা ইনশাল্লাহ, তাই না? অসংখ্য বিটা ডি গ্লুকোজ, অসংখ্য বিটা ডি গ্লুকোজ, এই বিটা ডি গ্লুকোজ। এখন বিটা কেন হয়েছে, ডি কেন হয়েছে, এটা কোষ শ্বসন অধ্যায়ের পড়া। হ্যাঁ, তো বিটা ডি গ্লুকোজ, এরকম অসংখ্য বিটা ডি গ্লুকোজ এর পলিমার। বিটা ডি গ্লুকোজের পলিমার, পলিমার মানে অনেকগুলা অণু একসাথে মিলে এটা হয়েছে। এই যে একটা বিটা ডি গ্লুকোজ, আরেকটা 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 আরেকটা, এরকম এন সংখ্যক বিশাল অনেকগুলা, অনেকগুলা মিলে এই আমাদের সেলুলোজ তৈরি হয়। সেলুলোজ জিনিসটা আসলে কি? সেলুলোজ আসলে কিছুই না, এটা একটা পলিমার। ঠিক আছে, এটা উদ্ভিদের গাঠনিক উপাদান। একদম হচ্ছে অ্যামাইটোসিস কাদের হয়? কোষ বিভাজন পড়াতে নয় না। অ্যামাইটোসিস কাদের হয়? অ্যামাইটোসিস হয় ব্যাকটেরিয়ার। অ্যামাইটোসিস হয় যারা একদম নিম্ন শ্রেণীর, ব্যাকটেরিয়া, ইস্ট, কিছু ইস্টের ক্ষেত্রে হয়, পড়াবো ছত্রাকের বেলাও কিছু হয়, তবে খুবই রেয়ার, মেনলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়। তবে কিছু ইস্টের ক্ষেত্রে আমরা অ্যামাইটোসিস দেখতে পাই, ইনশাআল্লাহ তখন দেখাবো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে সেলুলোজ আসলে কি? এটা একটা পলিমার, বিটা ডি গ্লুকোজের পলিমার। তোমাকে ট্রিক্স শিখাই একটা। তোমাকে যখন পলিমার থেকে প্রশ্ন করবে, তুমি মনে রাখবা যে সকল ওয়ার্ডে সেলু আছে, এই যে সেলুলোজ, বা ধরো সেলুবায়োস, এই সেলু ওয়ার্ডটা আছে, বা ধরো হেমি সেলুলোজ, সেলু, এই যে সেলু ওয়ার্ডটা আছে, তাহলে সেলুলোজ, সেলুবায়োস, হেমি সেলুলোজ, যেখানে তুমি সেলু ওয়ার্ডটা পাবা সেখানে বিটা ডি গ্লুকোজ। ক্লিয়ার? সেখানে বিটা ডি হবে, অন্যথায় বাকি সব ক্ষেত্রে আলফা হয়। যেমন ধরো ভাইয়া তোমার গ্লাইকোজেন, ওখানে আলফা ডি গ্লুকোজ, ওখানে সেলু ওয়ার্ড নাই। স্টার্চ, ওখানে সেলু ওয়ার্ড নাই, তাহলে আলফা। ঠিক আছে, তো যেখানে তুমি সেলু পাবা ওখানেই বিটা ডি গ্লুকোজ। ট্রিক্স শিখাই দিলাম একটা, তাহলে এমসিকিউ ইনশাআল্লাহ ভুল হবে না। আচ্ছা, আজকে তোমাদের একটা টাস্ক দিই ভাই, ঠিক আছে? আজকের ক্লাসের নোট, আজকের ক্লাসের নোট তোমরা ইনশাআল্লাহ 2টা গ্রুপে একটু কষ্ট করে শেয়ার করবা। পারবা কিনা বলো, কারা কারা করবা? আমরা কমেন্ট বক্সে জানাই দাও, এখনই জানাই দাও। 2টা গ্রুপ, একটা হচ্ছে আমাদের বন্দি পাঠশালা যে বড় গ্রুপটা আছে না, তোমাদের অ্যাপ্রুভ হবে। তোমরা লিখবে এইচএসসি 26, আমার মেনশন করে দিবা, আমার নাম লিখবা, ইনশাআল্লাহ পোস্ট অ্যাপ্রুভ হবে বন্দি পাঠশালা গ্রুপে। আরেকটা হচ্ছে এইচএসসি 26-এর তোমাদের একটা কমন গ্রুপ আছে না ভাইয়া, এইচএসসি 26 ব্যাচের একটা গ্রুপ আছে না পুরো বন্দি পাঠশালার, এই গ্রুপ, এই 2টা গ্রুপের মধ্যে তুমি আজকে নোটটা পোস্ট করবে ইনশাআল্লাহ। বলো সত্যি সত্যি, বা ক্লাসের রিভিউ, আজকে যে ভাই ক্লাসটা পড়াচ্ছি, আসলে ভাই ক্লাসটা তোমার কেমন লাগছে, কেমন লাগতেছে, একদম মন থেকে ভাই, বুঝছো? তোমার সাথে আমার সম্পর্ক মন থেকে। এই যে একজন শিমুল বলছে ইনশাআল্লাহ করবে, ভেরি গুড, থ্যাংক ইউ। সো যারা যারা করবা তারা সবার কমেন্টে জানাই দাও ভাই, আমার নামটা আমি মুখস্থ করে ফেলি। মিনুদ দাস করবে, ভেরি গুড, থ্যাংক ইউ, ওকে ইনশাল্লাহ। ঠিক আছে, এটা একটু কইরো তোমরা। আর তোমাদের ফ্রেন্ড ভাই যারা আছে, যাদের কোর্সে এখনো এনরোল করে নাই, কিন্তু ব্যবসা পাতির ক্ষেত্রে একটু প্রমোশন করতেছি, তাদেরকে ইনশাল্লাহ বইলো এই কোর্সে এনরোল করে। আমার মনে হয় তোমরা তো জানো ইনশাল্লাহ আমরা কিভাবে পড়াচ্ছি এই কোর্সটাতে, ভাই কি পরিমাণ সাপোর্ট তোমরা ইনশাল্লাহ এই কোর্স থেকে পাচ্ছ, ইনশাল্লাহ সামনে পাবা। তোমাদের যদি ট্রাস্ট দি বলে মনে হয়, আমাদেরকে যদি বিশ্বাসঘাতক বলে মনে না হয়, মনে হয় যে ভাইরা ইনশাল্লাহ পড়াচ্ছে আলহামদুলিল্লাহ বেশ ভালো বুঝতেছি, অবশ্যই ইনশাল্লাহ ফ্রেন্ডদেরকে সাজেস্ট করো তখনই যখন তোমার কাছে ভালো মনে হবে। ঠিক আছে ভাইয়া, ওকে। মিনতি, হ্যাঁ আমি রিয়েক্ট করবো অবশ্যই। ফারদিন হৃদয়, ভেরি গুড ইনশাল্লাহ, থ্যাংক ইউ। ওকে, ফাহিম, মেহরিন, সাইদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আই লাভ ইউ অল, ডেফিনেটলি আই লাভ ইউ অল। ওকে জ্যোতি, থ্যাংক ইউ। সাদিয়া হাসান দেখবে, ওকে দেখো, তুমি দেখো, করা লাগবে না। রাই, থ্যাংক ইউ। তুলি, থ্যাংক ইউ। ওকে ইনশাল্লাহ। হুমায়রা, থ্যাংক ইউ। আশিসের দিকে জানতে যাচ্ছে,
আরিয়া থ্যাংক ইউ, সাইদা থ্যাংক ইউ। এইচএসসি 26-এ কোন গ্রুপ? ওরে ভাই এইচএসসি 26-এ গ্রুপ আছে আর কি আমাদের বন্ধু পাঠশালাতে, হ্যাঁ সার্চ করলে পেয়ে যাবা, ফ্রি গ্রুপ আর পাবলিক গ্রুপ আর কি, ওটাতে আবার মেইনলি আসলে বন্ধু পাঠশালা। ওকে, আমাদের প্রাণের গ্রুপ, আমাদের প্রাণের জায়গা, যেখানে আমরা আলহামদুলিল্লাহ প্রাণের সঞ্চার ফিরে পাই। হুমায়রা থ্যাংক ইউ, হুমায়রা, খুশবু থ্যাংক ইউ, আবু হুরায়রা থ্যাংক ইউ মাই বয়, ভালোবাসা নিও সবাই। চলো ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাই। আচ্ছা এখন আসি ভাই, আমরা একটা মজার জিনিস পড়বো, সেটা হচ্ছে স্পোরাঞ্জিয়া। এখন আমরা পড়বো স্পোরাঞ্জিয়া, এই জিনিসটা আমরা এখন ক্লিয়ার করবো। স্পোরাঞ্জিয়া, আচ্ছা স্পোরাঞ্জিয়া পড়ার আগে আমরা তাহলে আরেকটা জিনিস একটু ওয়ার্ড টাচ করে রাখি। ভাইয়া শৈবালের দেহ হচ্ছে হ্যাপ্লয়েড, তুমি আমাকে মাত্রই বলছো তাই না? শৈবালের দেহ হচ্ছে হ্যাপ্লয়েড, এই যে মাত্র আমরা পড়ে আসছি, একদম প্রমাণ করে দিছি জাইগোট থেকে কিভাবে মিউসিস হয়। তো শৈবালের দেহ কেমন? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে এন, তাই না? এক সেট ক্রোমোসোম। তো ভাইয়া তার মানে ওদের জীবন চক্রে এই হ্যাপ্লয়েডটাই হচ্ছে মূল, তাই না? পুরো বডিটাই হ্যাপ্লয়েড, কিন্তু তাদের জীবনে অল্প সময়ের জন্য, খুবই অল্প সময়ের জন্য ওদের জীবনে কিন্তু এই ডিপ্লয়েড দশাটা আসছিল, তাই না? জীবনে একটা পর্যায়ে, হ্যাঁ ভাই খুবই অল্প সময়ের জন্য, কিন্তু তাও তো আসছিল নাকি। এই যে জাইগোট যখন তৈরি হয়েছিল, বলতে পারো ভাই তার জীবন যদি 100 বছর হয়, সে 100 বছরের মধ্যে 2 সেকেন্ড, তো 2 সেকেন্ড তো একটা সময়। তো একটা অল্প সময়ের জন্য হলেও তার জীবনে টুয়েন আসছিল। বলো না যে তোমার জীবনে প্রেম নাই, কিন্তু ভাই আমাদের জীবনে একটা সময় প্রেম আসছিল, এরকম টাইপ যে একটা অল্প সময়ের জন্য হলেও তো টুয়েন আসছিল। তার মানে তার জীবনে কিন্তু তুমি দুইটাই দেখতে পাচ্ছ, একটা বিশাল টাইম তার জীবনে হচ্ছে এন, সে পুরো জীবনেই এন 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 হ্যাপ্লয়েড, তার জীবনটাই এন, কিন্তু অল্প সময়ের জন্য হলেও তার জীবনটাই এন, কিন্তু অল্প সময়ের জন্য হলেও তো ওর জীবনে টুয়েন এসেছিল, ভালোবাসা এসেছিল, রাইট? এখন তুমি তাহলে এই উদ্ভিদটাকে কি বলবা? এই উদ্ভিদটার নাম কি হবে? ভাইয়া দেখো, যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে তার জীবনটা ছিল হ্যাপ্লয়েড, তার জীবনটা হচ্ছে এন, এই জন্য যাদের এক সেট ক্রোমোসোম থাকে এই ধরনের উদ্ভিদকে বলা হয় গেমিটোফাইটিক উদ্ভিদ। কেন নামটা এটা হয়েছে? কারণ ভাইয়া খেয়াল করো, তোমরা জানো গেমিট মানে কি রে? গেমিট মানে কি? গেমিট মানে হচ্ছে ভাইয়া জনন কোষ। গেমিট মানে হচ্ছে জনন কোষ গুলো, শুক্রাণু ডিম্বাণু। ভাই গ্যামিট কেমন হয়? গ্যামিট কি কখনো টুয়েন হয়, নাকি গ্যামিট অলওয়েজ হ্যাপ্লয়েড হয়? অবশ্যই যে কোনো জনন কোষ সবসময় হ্যাপ্লয়েড, শুক্রাণু হোক ডিম্বাণু। না ভাইয়া শুক্রাণুকে আমি ডিপ্লয়েড দিব, পুরুষতান্ত্রিক সমাজ, না সুযোগ নাই, শুক্রাণু হ্যাপ্লয়েড। না ভাইয়া আমরা নারীদের গুরুত্ব বহনের জন্য ডিম্বাণুকে ডিপ্লয়েড বানাবো, সুযোগ নাই, সবগুলোই হ্যাপ্লয়েড, সবাই ব্যালেন্স। এই গ্যামিট হচ্ছে হ্যাপ্লয়েড, গ্যামিট মানেই হ্যাপ্লয়েড, যেহেতু তার জীবনের মধ্যে পুরোটাই হ্যাপ্লয়েড, এই জন্য এটাকে বলে গেমিটোফাইটিক উদ্ভিদ। ফাইটিক মানে উদ্ভিদ, গেমিটোফাইটিক, ফাইটাস মানে কিন্তু উদ্ভিদই, বুঝছো? তো গেমিটোফাইটিক উদ্ভিদ থেকে আসছে, যদি আবার পরে উদ্ভিদ আছে, কিন্তু গেমিটোফাইটিক আমরা উদ্ভিদটা উল্লেখ করি না আর কি, নর্মালি বলা হয় তার জীবনটা হচ্ছে গেমিটোফাইটিক। আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য উদ্ভিদটা উল্লেখ করে দিলাম। ফাইটিক মানে ফাইটাস মানে উদ্ভিদ, ঠিক আছে? গেমিটোফাইটিক শেষ, ঠিক আছে? ভাবছিল ক্লাস শেষ, না না এ আসছে, ভাবছে ক্লাস শেষ, কি একটা অবস্থা। কে কে ভাবছে? জ্যোতি ভাবছে, আয়সা ভাবছে, রাহি ভাবছে, হুমায়রা ভাবছে, নিশি ভাবছে, বাবু রে সব ভাবছে ক্লাস শেষ। আরেকটু আছে ভাই। ওকে লিমা ওয়ালাইকুম আসসালাম। চলেন ভাই, বুঝছো এটা? ওকে ইনশাল্লাহ। এখন আসি ভাইয়া, ভাইয়া একটা শব্দ আছে স্পোর, শৈবালের একটা স্পেশাল ধর্ম হচ্ছে সে স্পোর তৈরি করে। স্পোর কি ভাই? স্পোর তৈরি করে উমা, স্পোর কি ভাই? স্পোর হচ্ছে একটা বিশেষ ধরনের বীজ। খেলা শেষ, এটা টেকনিক্যালি খেলা রাখবা। স্পোর হচ্ছে একটা বিশেষ ধরনের বীজ। শৈবালের শরীরে একটা বিশেষ ক্ষমতা, এটা তো অনুন্নত ভাই। তোমার শরীরে কিন্তু এরকম বীজ নেই আছে যে হামিম ভাই বলছে স্পোর হচ্ছে বীজ, আমি একটা কাজ করি, আমি স্পোর তৈরি করা শুরু করি, একটা স্পোর তৈরি করলাম, বীজ থেকে আমার মতো একটা হয়ে গেল। সুযোগ নাই, মানুষের ক্ষেত্রে পসিবল না। স্পোর আসলে এক ধরনের বীজ, এই বীজটা হচ্ছে জনন ছাড়াই, নিষেক ছাড়াই, কোনো নিষেক ছাড়াই এন থেকে গাছ হয়। স্পেশাল ধরনের বীজ, শৈবালের ক্ষমতা আছে এই স্পেশাল ধরনের বীজ তৈরি করা, স্পোর তৈরি করা। এই স্পোর হচ্ছে একটা বিশেষ ধরনের বীজ, ঠিক আছে? এখান থেকে একটা স্পোর, সে দেখা গেছে স্পোর তৈরি করে, তার শরীর থেকে বের হয়ে স্পোর গুলো বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে, ওখান থেকে শৈবাল হয়। এই জন্য ভাই শৈবালের গ্রোথ এত বেশি। একটা বিশাল পুরান ওয়ালের মধ্যে দেখবা পুরোটা আস্তে আস্তে সবুজ হয়ে পুরোটা বড় হয়ে গেছে। পুকুরের মধ্যে একটু শৈবাল ফেলে দিবা, কয়েকদিনের মধ্যে দেখবা যে নাড়াচাড়া দেওয়া না হয়, এগুলো পুরা বংশবৃদ্ধি করে স্পোর তৈরি করে
পুরা পুকুর শৈবাল ভর্তি করে ফেলছে। শৈবাল একবার একবার পুকুরের ঘাটলা আছে না, পুকুরের ঘাটলা পিছলে দেখবা, যদি কেউ না যায় ওই পিছলা আস্তে আস্তে পিছলা হইতে আরো বেশি পিছলা হয়, কারণ শৈবাল স্পোর তৈরি করতে পারে, একটা বিশেষ ধরনের বীজ। এই স্পোর তৈরি করার মাধ্যমে সে খুব দ্রুত সংখ্যা বৃদ্ধি করে, তার জনন টনন নিষেধ কৃষক হওয়া লাগে না। ক্লিয়ার? স্পোর তৈরি করতে পারে। বুঝা গেছে? এখন ভাইয়া এই স্পোর্টটা আসলে কি টাইপের খেয়াল করেন ইনশাল্লাহ। স্পোর তৈরি হবে কোথায়? শৈবালের ভিতরে তো নাকি? স্পোর যে কোষের মধ্যে তৈরি হয় তাকে বলে স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম। স্পোর তৈরি হয় যেখানে, স্পোর তৈরি হয় যেখানে, স্পোর তৈরি হয় যেখানে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি স্পোরাঞ্জিয়াম। এই যে স্পোরাঞ্জিয়াম, স্পোর তৈরি হয় যেখানে তাকে আমরা কি বলি? স্পোরাঞ্জিয়াম। স্পোর জিয়াম, জিয়াম মানে আধার, আধার বোঝায় এখানে ভিতরে অস্তিত্ব। তোমার অস্তিত্ব কোথায়? এই রুমের মধ্যে। তুমি এই রুমের মধ্যে তোমার বসবাস, তোমার এই রুমের মধ্যেই তোমার চলাচল পথচলা সবকিছু। স্পোর যেখানে তৈরি হয়, যেখান থেকে তার আবার শুরু, তাকে বলে স্পোরাঞ্জিয়াম। ক্লিয়ার? কে আটকে গেছে? স্যার আটকে গেছে। ফাইম বলছে স্যার নাকি আটকে গেছে। কিরে আমি কবে আটকে গেলাম? নাউজুবিল্লাহ মিন জালিক। কিরে কোন আটকেলাম? ঠিক আছে, না না ক্লিয়ার আছে। কই আটকেছি? আটকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। ওকে, স্পোরাঞ্জিয়াম ঠিক আছে ভাইয়া। এখন স্পোরের কিছু কাহিনী আছে ভাইয়া। স্পোর দিবে বাচ্চা হবে, তাই তো? তো দেখা গেছে ধরো স্পোরাঞ্জিয়াম, এটা মনে করো স্পোরাঞ্জিয়াম, এটা মনে করো ভাইয়া এটা নর্মালি এক কোষী হয়। স্পোরাঞ্জিয়াম নর্মালি এক কোষী, এখন ওর তো ম্যাক্সিমাম ক্ষেত্রে শরীরে এক কোষী। এর মধ্যে আছে স্পোর তৈরি হয়। হ্যাঁ, এরপরে এক সময় দেখা যায় স্পোরগুলো তৈরি হওয়ার পরে, এটা ফেটে যায়। আর স্পোর বা রেণু, স্পোরের আরেকটা সব বাংলা হচ্ছে রেণু। রেণু সুন্দর আছে ওয়ার্ডটা, তাই না? রেণু সুন্দর, আদর করে ডাকতে পারো রেণু। আসো এখানে, এই যে এককোষী। দেখা গেছে এই স্পোরগুলা, এই স্পোরাঞ্জিয়াম যখন আস্তে আস্তে স্পোরগুলো যখন ভিতরে রেডি হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, তখন দেখা যায় এটা ফেটে যায়। এটা ফেটে গিয়ে এই স্পোরগুলো বাইরে বের হয়ে চলে আসে। এবার যেখানে যেখানে স্পোরগুলো পড়ে ওখানে ওখানে শৈবাল হয়। এইভাবে সে এত ফাস্ট সংখ্যা বৃদ্ধি করতে পারে। এখন স্পোর আঁকাটা কিন্তু আমার হয় নাই। কেন হয় নাই এখন আমি সেটা পড়াবো ভাইয়া। মজার বিষয় হচ্ছে ওকে, খেয়াল করো, মুছে ফেলি এগুলা। খেয়াল করো ভাই, এই যে স্পোরের কথা বললাম, এই স্পোরের মজার বিষয় হচ্ছে স্পোরগুলা ভাই কোন কোন স্পোর আছে চলতে পারে। তুমি কে কে কোন কোন স্পোর আছে ভাই চলতে পারে, তাহলে কোন কোন স্পোর সচল, কোন কোন স্পোর আছে চলতে পারে না, নিশ্চল। এখন বলো তো কোন স্পোর চলতে পারবে কখন? যখন তার মধ্যে ফ্লাজেলা থাকবে। তাহলে একটা স্পোর কখন চলতে পারবে? তাহলে কোন একটা স্পোর কখন চলতে পারবে? যখন স্পোরের মধ্যে ফ্লাজেলা থাকবে। এই যে তখন তাকে আমি বলবো সচল। তাহলে কোন একটা স্পোরের মধ্যে যদি এই যে স্পোর মনে করে রাখলাম, এই যে ফ্লাজেলা দিয়ে দিলাম, 4টা ফ্লাজেলা, ইউজুয়ালি 1 থেকে 4টা ফ্লাজেলা থাকতে পারে। এই যে যখন স্পোরের মধ্যে ফ্লাজেলা থাকবে তখন সেই স্পোরটা চলতে পারবে। ঠিক আছে, রানিং দৌড়াইতে পারবে। যখন ফ্লাজেলা থাকবে না, যখন ফ্লাজেলা নাই তখন সেটাকে আমরা বলি নিশ্চল। ফ্লাজেলা তো বুঝোই, এই যে এরকম সুতার মতো বিক্ষিপ্ত কিছু নালীর মতো, এরকম সুতার মতো, এরা এভাবে তাকে চলতে সহায়তা করে। যখন ফ্লাজেলা থাকে তখন সে চলতে পারে, এটাকে আমরা বলি সচল। যখন তার মধ্যে ফ্লাজেলা নাই, সে চলতে পারে না, তাকে আমরা বলি নিশ্চল। ওকে ইনশাল্লাহ হচ্ছে, ঠিক আছে। যখন ফ্লাজেলা থাকে চলতে পারে, ফ্লাজেলা না থাকলে চলতে পারে না।
আবার কখনো কখনো দেখা যায় স্পোর্টটা মনে করো এমন টাইমে বের করছে, সে এমন টাইমে স্পোর্টটা নিক্ষেপ করছে, কিন্তু ভাই দেখা গেছে এই স্পোর্ট যদি ভাই এখন শীত পরিবেশে থাকে, শীতকাল ঠান্ডা কনকনে শীত, অবস্থা খারাপে মারা যাবে, বা এমন একটা বিরূপ প্রতিকূল ঝড়ের মধ্যে আছে, তখন দেখা যায় তার উপরে একটা পুরো একটা মোটা আবরণ দিয়ে আবৃত হয়, এটাকে আমরা বলে একাইনিটি। এটা আমাদের নেক্সট ক্লাসে পড়া, যদিও ইনশাল্লাহ একটা আইডিয়া দিয়ে রাখলাম, কারণ আমাদের এগুলো সেবেলা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে স্পোর্ট নিয়ে তুমি একটা আইডিয়া পেয়ে গেলে ইনশাল্লাহ। ঠিক আছে, ডান। আচ্ছা এখন আসি ভাই, নেক্সট তোমাকে পড়াইছি কিছুক্ষণ আগে মাত্র পড়াইলাম ভাইয়া, শৈবালের ক্লোরোপ্লাস্টে একটা বিশেষ ধরনের দানা থাকে। শৈবালের ক্লোরোপ্লাস্টে একটা বিশেষ ধরনের দানা থাকে, বলো একটু আগে পড়াইছি। শৈবালের ক্লোরোপ্লাস্টে একটা বিশেষ ধরনের দানা থাকে, দানাটার নাম কি? শৈবালের ক্লোরোপ্লাস্টে একটা বিশেষ ধরনের দানা থাকে, দানাটার নাম কি? পড়াইছিলাম। শৈবালের ক্লোরোপ্লাস্টে এক বা একাধিক পাইরিনয়েড নামক দানা থাকে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এটা কিন্তু তোমাদের শৈবালের যদি বৈশিষ্ট্য পরীক্ষায় আসে, তোমরা কিন্তু ইনশাল্লাহ এটা অ্যান্সার করার চেষ্টা করবে, এটা লিখবা। ঠিক আছে, ডান। ওকে, এখন মোটামুটি লাস্টের দিকে চলে আসছি। শৈবালের সঞ্চিত খাদ্য কি? শৈবালের মধ্যে খাদ্য জমা থাকে ভাই, ইউজুয়ালি নর্মালি শৈবালের সঞ্চিত খাদ্য, যেহেতু সে শর্করা তৈরি করে, স্টার্চ তৈরি করে, এইটাই তার সঞ্চিত খাদ্য। নর্মালি শ্বেতসারই হচ্ছে শৈবালের সঞ্চিত খাদ্য। শৈবালের সঞ্চিত খাদ্য কি? শ্বেতসার। ঠিক আছে, আর আমরা ছত্রাকের বেলা পড়বো, ছত্রাকের মধ্যে থাকে তেল বিন্দু বা স্নেহ, কিন্তু শৈবালের যেহেতু খাদ্য তৈরি করে, তার সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার। আচ্ছা আমরা একটু নামগুলো একটু পড়াই ফেলি। সচল, যে স্পোর্টটা সচল চলতে পারে, ভাই তোমরা বলো তো, গাছ চলে নাকি প্রাণী চলে? নর্মালি চলাচল করার কাজ কে করে? গাছ করে নাকি প্রাণী করে? হ্যাঁ, তোমাদের ওই যে আবুল হাসান স্যারের বইয়ে দেওয়া আছে 2 থেকে 4টা ফ্লাজেলা। আবার মনে করো যে ওই ইয়ার বই কি বলে, মাজেদা ম্যাডামের বই আছে, ওখানে 1 থেকে 4টা। সো এটা নিয়ে কোনো প্যারা নেই, এটা নিয়ে কোনো প্যারা নেই, ফ্লাজেলার সংখ্যা নিয়ে কোনো প্যারা নিও না ইনশাল্লাহ। 2 থেকে 4টা, 1 থেকে 4টা বইয়ের মধ্যে বেরি করা আছে, কিন্তু মনে রাখবা সর্বোচ্চ 4টা ফ্লাজেলা থাকে, এটা মনে রাখলেই হবে। ঠিক আছে, নর্মালি একটা ফ্লাজেলা দিয়ে আমরা খুব বেশি শৈবাল নাই, তবে একদম নাই এমন না, আছে একটা ফ্লাজেলা যুক্ত শৈবালও আছে, এবং তোমাদের মাজেদা ম্যাডামের বইই আছে। ওকে, ভেরি গুড। তাহলে চলাচল করতে পারে প্রাণী, প্রাণী মানে জুলজি, জু মানে প্রাণী, এই জন্য এই স্পোর্টটাকে বলা হয় জু স্পোর্ট। জুলজি মানে প্রাণী, জু মানে প্রাণী, এই স্পোর্টটাকে বলা হয় জু স্পোর্ট। আর যে চলতে পারে না, এই স্পোর্টটাকে বলে অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর নামটা ইনশাল্লাহ একটু মনে রাখতে পারো, তাহলে তোমার নেক্সট ক্লাসে আরো সুবিধা হবে। আর যখন প্রতিকূল পরিবেশে, যখন প্রতিকূল পরিবেশে এরকম একটা মোটা আবরণ দিয়ে আবৃত হবে, তখন তার নাম হয় একাইনিটি। একাইনিটি, একাইনিটি, একাইনিটি। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো ইনশাল্লাহ একটু খেয়াল রাখবা ভাইয়া। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের আজকের ক্লাস ইনশাল্লাহ এখানেই শেষ। আশা করি ভাইয়া তোমাদেরকে যতটুকু বুঝাইছি, আমি যতটুকু ইজি করে বুঝাইছি, ইনশাল্লাহ এর চেয়ে ইজি শৈবাল ছত্রাক সম্ভব না। ঠিক আছে, ওই ছত্রাকে থাকে ভলিওটিন থাকে, তেলবিন্দু থাকে, অনেক কিছু থাকতে পারে সঞ্চিত খাদ্য, কিন্তু শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে নর্মালি শ্বেতসার। ঠিক আছে, তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু ইজি করে বুঝাইছি, ইনশাল্লাহ এর চেয়ে ইজি তোমার লাগবেও না। এবং আমার কেন জানি মনে হয়, আমি যে ক্লাসটা নিলাম, ইনশাল্লাহ তুমি যদি আমার স্লাইডগুলা বা আমার ক্লাসের পড়ার যে তুমি নোট করছো, একবার যদি ইনশাল্লাহ দেখো, অন্তত পক্ষে ক্লাসের পড়াগুলো তুমি ইনশাল্লাহ আর ভুলবা না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবার সাথে অনেকদিন পর দেখা হয়ে খুবই ভালো লাগলো। তোমরা আমার অনেক আপনজন, তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে মানে পরশুদিন ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই অনেক ভালো প্রিপারেশন নাও। শৈবাল ছত্রাক শুরু করছি, ইনশাল্লাহ আমি শেষ করে দেবো বেশ ভালো হবে ইনশাল্লাহ। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।